আসসালামু আলাইকুম। এসএসসি বোর্ড এমসিকিউ সলভ সিরিজের নতুন আরও একটা এপিসোডে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ইস্তিকার ফারুকী তোহা। আজকে আমরা যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব, তোমাদের অনেকেরই খুবই বিরক্তির একটা অধ্যায়। অনেকেই এই অধ্যায়টা এত বড় কেন, এখানে এত টপিক কেন? টপিকের কোনো শেষ নেই। যে অধ্যায়, সেই অধ্যায় হচ্ছে চ্যাপ্টার 2 জীবকোষ এবং টিস্যু। ওকে, আজকে আমরা বিগত লেকচারগুলোর মতো বা আমাদের এমসিকিউ সিরিজে যে চলমান ক্লাসগুলো রয়েছে সেগুলোর মতো আজকের যে ধারাবাহিক ক্লাস, আমরা এখানে বোর্ড এমসিকিউগুলো অপশন সহ ইনশাল্লাহ ডিটেলস আলোচনা করার চেষ্টা করব। সো ক্লাসটা একটু লেন্দি হতে পারে, একটু ধৈর্য ধরে ক্লাসটা করতে হবে। ঠিক আছে, আমরা শুরু করি। জীবকোষ এবং টিস্যু। আমরা এখান থেকে যদি প্রথমত এই চ্যাপ্টারের মধ্যে কী কী কোয়েশ্চেন সিকিউতে আসে বা একটু ধারণা যদি নিই কী কী পড়বো এখান থেকে, একেবারে তুমি কিছু পড়ো না পড়ো, সিকিউর জন্য যে টপিকগুলো দরকার, কালারটা চেঞ্জ করে নিই, সিকিউর জন্য অবশ্যই পড়বা। এরকমের মধ্যে কী কী আছে এখানে? মাইটোকন্ড্রিয়াগুলো তোমরা জানো, মাইটোকন্ড্রিয়া তো পড়তেই হবে। মাইটোকন্ড্রিয়া আছে, তারপর আছে কি এখানে আছে হচ্ছে প্লাস্টিড, প্লাস্টিডের প্রকারগুলো কী কী প্লাস্টিড রয়েছে, প্লাস্টিড। তারপর সিকিউর জন্য আর এখান থেকে লাইসোসোমটা অনুধাবনে আসে, লাইসোসোম। তারপর এখানে আছে হচ্ছে তুমি অঙ্গাণু থেকে পড়বা নিউক্লিয়াস। এই অধ্যায়ের আরেকটা হচ্ছে জঘন্য টপিক বলো তোমরা অনেকেই, যেটা পড়তে ইচ্ছা করে না, সেটা হচ্ছে টিস্যু। টিস্যু থেকে এখন কি কি পড়বো? টিস্যু থেকে হচ্ছে তুমি পড়বা হচ্ছে সরল টিস্যু বা উদ্ভিদ টিস্যু এবং প্রাণী টিস্যুর মধ্যে সরল টিস্যুর যে প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা, সরল টিস্যুর কোষসমূহ। তাহলে সরল টিস্যু অবশ্যই পড়তে হবে, সরল টিস্যুর প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। এরপরে এখান থেকে তুমি জটিল টিস্যুতে হচ্ছে জাইলেমটা চিত্রসহ পড়বা, জাইলেম টিস্যু সব কিছুই পড়তে হবে। তারপর এখানে নিউক্লিয়াস বললাম, মোটামুটি নিউক্লিয়াস ওই যে দ্বন্দ্বের সবার একই হয়ে যায়, নিউক্লিয়াস। এই টপিকগুলো অন্তত সিকিউর জন্য ভালো মতো পড়বা। আশা করা যায় এগুলো থেকেই প্রতি বছর ঘুরে ফিরে সিকিউতে কোয়েশ্চেন হয়। এখন আমরা এমসিকিউ যাব, বোর্ডে আসা ইম্পর্টেন্ট এমসিকিউ কিছু আমরা এখানে সিলেক্ট করে রাখছি। ওই এমসিকিউগুলো আমরা একেবারে ডিটেলস আলোচনা করার চেষ্টা করব। আশা করি এই এমসিকিউ যদি একটু বুঝে বুঝে পড়তে পারো, ইনশাল্লাহ এই চ্যাপ্টারের এমসিকিউ নিয়ে আর সমস্যা থাকবে না। ওকে, শুরু করা যাক। প্রথমত আসো, কোষঝিল্লির ভাঁজকে কী বলে? কোষঝিল্লির ভাঁজকে কী বলে? আমাদের জন্য এমসিকিউটা একটু নতুন হতে পারে। যে এমসিকিউগুলো একটু নতুন লাগবে বা তোমার মনে থাকতেছে না বা তুমি দেখে মনে হচ্ছে তুমি এটা পড়ো নাই, তুমি এটার অপশন টেস্ট করবা। কোষঝিল্লির ভাঁজকে হাইলাস বলে, তোমার কি মনে হয়? আমরা জানি হাইলাস কি, বৃক্কের অবতল অংশের ভাঁজকে বলা হয় হাইলাম বা হাইলাস। তাহলে এটা তো হবে না। ক্রিস্টি কোথায় পড়ছো? ক্রিস্টি পড়ছো মনে করো এটা একটা মাইটোকন্ড্রিয়ার মধ্যে যে এখানের মধ্যে আঙুলের মতো যে অভিক্ষেপগুলো পাওয়া যাচ্ছে সেগুলোকে বলা হচ্ছে ক্রিস্টি, আর এর মধ্যে যে তরল পদার্থ থাকে সেগুলোকে বলা হচ্ছে ম্যাট্রিক্স। তাহলে ম্যাট্রিক্সও হবে না, ক্রিস্টি হবে না, তাহলে মাইক্রোভিলাই হচ্ছে অ্যান্সার। কোষঝিল্লির ভাঁজকে কি বলা হয়? মাইক্রোভিলাই। কোষঝিল্লির ভাঁজকে বলা হয় মাইক্রোভিলাই। ওকে, পরবর্তী এমসিকিউতে আমরা যাই। প্লাস্টিডের কাজ কোনটি? প্লাস্টিড কোষে উদ্ভিদের অন্যতম গুরুত্বপূর্ণ একটা সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। প্লাস্টিডের আবার প্রকার আছে। প্লাস্টিড কি কি প্রকার আছে বলো তো? প্লাস্টিডের আমরা তিনটা প্রকার পাই। একটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট আছে হচ্ছে ক্রোমোপ্লাস্ট, আর একটা হচ্ছে লিওকোপ্লাস্ট। ক্রোমোপ্লাস্ট আর একটা হচ্ছে লিওকোপ্লাস্ট। লিওকোপ্লাস্ট। আমরা যদি একটা একটা কাজ বলি, ক্লোরোপ্লাস্টের কাজ হচ্ছে খাদ্য তৈরিতে সহায়তা করা। এখানে ক্লোরোফিল থাকার কারণে এখানে সালোক সংশ্লেষণ হবে। ক্রোমোপ্লাস্ট পরাগায়নে সাহায্য করা। লিওকোপ্লাস্ট খাদ্য সঞ্চয়ে সাহায্য করা। কোয়েশ্চেনটা কি বলছে? তাহলে প্লাস্টিডের কাজ কোনটা? জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ, এগুলো নিউক্লিয়াসের কাজ, এটা হবে না। শক্তি উৎপাদন মাইটোকন্ড্রিয়ার কাজ, জীবাণু ধ্বংস করা লাইসোসোমের কাজ। তাহলে অ্যান্সার হচ্ছে খাদ্য প্রস্তুত করা। আমরা আরও ক্লিয়ারলি বলতে গেলে খাদ্য প্রস্তুত করে ক্লোরোপ্লাস্ট। তাহলে প্লাস্টিডের মধ্যে ক্লোরোপ্লাস্ট খাদ্য প্রস্তুত করে। তুমি অপশন টেস্ট করবা, বাকি অপশনগুলো নিয়ে জানার চেষ্টা করবে। এখানে অনেক কিছুই আছে, একটা একটা লাইন মনে রাখার চেষ্টা করো। জীবের বৈশিষ্ট্য নিউক্লিয়াস, শক্তি উৎপাদন মাইটোকন্ড্রিয়া, জীবাণু ধ্বংস লাইসোসোম। ওকে, এর পরবর্তী এমসিকিউ। এই কোয়েশ্চেনটা আসছে হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2024। পরবর্তী কোয়েশ্চেন দিনাজপুর বোর্ড 2024-এর কোয়েশ্চেন। কোয়েশ্চেনটা দেখো, ফুলের লাল বর্ণের জন্য দায়ী কোনটা? তাহলে ফুলের লাল বর্ণ এরিথ্রোপ্লাস্ট শব্দটা পরিচিত। লোহিত রক্তকণিকা কি বলে? এরিথ্রোপ্লাস্ট। তাহলে এরিথ্রো শব্দটা যেখানেই দেখবা সেখানে বুঝতে হবে লাল।
কেরোটিন দেখলেই বুঝবে হচ্ছে কমলা, কেরোটিন কমলা, কেরোটিন কমলা। ফাইকোসায়ানিন, সায়ানো মানে হচ্ছে নীল, সায়ানিন দেখলেই বুঝবে হচ্ছে নীল। তারপরে দেখো হচ্ছে জ্যান্তোফিল, জ্যান্ত হলুদ, জ্যান্তোফিল হলো। তাহলে বর্ণগুলো একটু মনে রাখিও। এখানে তাহলে কোয়েশ্চেন হচ্ছে লাল বর্ণের জন্য দায়ী কোনটা, তাহলে অ্যান্সার কি হবে ফাইকো এরিথ্রিন, ফাইকো এরিথ্রিন হচ্ছে লাল বর্ণের জন্য দায়ী। পরবর্তী কোয়েশ্চেন, কোনটা ফ্লাজেলা সৃষ্টিতে অংশগ্রহণ করে, ফ্লাজেলা সৃষ্টি। এখন ফ্লাজেলা সৃষ্টি আমরা অপশন টেস্ট করি একটু, ফ্লাজেলা সৃষ্টিতে কে অংশগ্রহণ করতে পারে। ফ্লাজেলা, শুক্রাণুর ফ্লাজেলা সৃষ্টি থেকে শুরু করে শুক্রাণুর লেজ বা ওইখানে ফ্লাজেলা বিভিন্ন জায়গার মধ্যে ফ্লাজেলা কি করে, চলাচলে সহায়তা করে। ফ্লাজেলা হচ্ছে যেটা বিভিন্ন ফ্লাজেলা তোমার হচ্ছে কোষগুলোকে সামনের দিকে চলাচলে বা কোষকে চলাচলে, ফ্লাজেলা তাদের ক্ষেত্রে ফুটের মতো কাজ করে, মানে তাদের চলন অঙ্গ হিসেবে কাজ করতেছে বা চলাচলে সহায়তা করতেছে। ব্যাকটেরিয়ার মধ্যে আমরা ফ্লাজেলা পাই, বিভিন্ন জায়গার মধ্যে ফ্লাজেলা শব্দটা পাবা। তাহলে ফ্লাজেলার মেইন কাজ হচ্ছে সে চলনে সহায়তা করে। এখানে কোয়েশ্চেন সেটা করে নাই, কোয়েশ্চেনটা হচ্ছে কোয়েশ্চেন করছে কোনটা ফ্লাজেলা সৃষ্টিতে অংশগ্রহণ করে। তাহলে ফ্লাজেলা সৃষ্টিতে অংশগ্রহণ, রাইবোজোম কি করবে, রাইবোজোমের মেইন কাজ হচ্ছে প্রোটিন তৈরি করা, তাহলে এটা তো করবে না। লাইসোসোম জীবাণু ধ্বংস করা। কোষ কঙ্কাল, সাইটোস্কেলিটন কোষের গাঠনিক দৃঢ়তা রক্ষাতে সহায়তা করে, তাহলে এটাও করবে না। সেন্ট্রোজোম মনে রাখবা এটা ফ্লাজেলা সৃষ্টিতেও অংশগ্রহণ করে। সেন্ট্রোজোম বা সেন্ট্রিওল কোষ বিভাজনে সহায়তা করে, ফ্লাজেলা সৃষ্টিতেও এটা অংশগ্রহণ করে, তাহলে এটা মনে রাখবা ফ্লাজেলা সৃষ্টিতে অংশগ্রহণ করে। এরপর আসা হচ্ছে বৃক্কের সংগ্রাহক নালিকায় আবরণী টিস্যু, আবরণী টিস্যুর এই জিনিসগুলো একটু দেখবা কোথায় কোনটা থাকতেছে। কিউবয়েডাল আবরণী টিস্যুর কাজ কি, তারপরে হচ্ছে তোমার স্কোয়ামাস আবরণীর কাজ কি। তাহলে বৃক্কের সংগ্রাহী নালিকায়, বৃক্কের সংগ্রাহী নালিকার মধ্যে কোন ধরনের আবরণী টিস্যু উপস্থিত থাকে। তাহলে আবরণী টিস্যুর মধ্যে কী কী আছে, স্কোয়ামাস আবরণী, কিউবয়েডাল আবরণী, কলামনার আবরণী। স্কোয়ামাস যেটা ছাঁকুনির মতো কাজ করবে যে জায়গাগুলোতে, সেখানের মধ্যে থাকে স্কোয়ামাস। তাহলে এখানের মধ্যে বলছে সংগ্রাহী নালিকায়, ইয়ার মধ্যে দেখবো হচ্ছে সংগ্রাহী নালিকার মধ্যে কোন ইয়াগুলো থাকবে, সংগ্রাহী নালিকার কি কাজ করবে, সংগ্রাহী নালিকা হচ্ছে পুনঃশোষণ বা পরিশোষণে সহায়তা করবে এমন জায়গাগুলো। এই সব জায়গার মধ্যে পরিশোষণে সহায়তা করার জন্য থাকবে হচ্ছে তোমার এখানে কিউবয়েডাল আবরণী টিস্যু। টিস্যুর অংশটা একটু বারবার রিডিং দিতে হবে বইয়ের মধ্যে, তোমাদের টিস্যুর অংশতে গেলেই মাথা হ্যাং হয়ে যাওয়ার মতো অবস্থা, কারণ এখানে একটু পরপর এমসিকিউ। তাহলে এখানে যেগুলো বলতেছে এগুলো অন্তত যাতে মনে থাকে। তাহলে বৃক্কের মনে রাখবো হচ্ছে বোমান্স ক্যাপসুল, যেখানে ছাঁকনির মতো কাজ করবে, পদার্থগুলোকে ছাঁকবে, তাহলে ওইখানে থাকবে হচ্ছে এপিথেলিয়াম। ওইখানে ওইসব জায়গার মধ্যে থাকবে স্কোয়ামাস আবরণী। আর এখানে যেখানে পরিশোষণ প্রয়োজন সেখানে থাকবে কিউবয়েডাল আবরণী। তাহলে সংগ্রাহী নালিকায় কোনটা উপস্থিত থাকে, বৃক্কের সংগ্রাহক নালিকায় থাকবে কিউবয়েডাল আবরণী। কলামনার কোথায় থাকবে, কলামনার থাকলে কি হয়, ক্ষরণ, শোষণ, পরিশোষণ কী কী কাজ করে এগুলো দেখবা, তিনটার কাজগুলোই দেখে নিবা কোনটাতে কী হচ্ছে। সিলিয়াযুক্ত কোথায় থাকতেছে, হাইড্রার এন্ডোডার্মে কোনটা থাকে, টিস্যুর অংশটুকু দেখবা কোনটা কোথায়, উদাহরণগুলো একটু মনে রাখার চেষ্টা করবা। তাহলে এখানের কোয়েশ্চেনটা বৃক্কের সংগ্রাহক নালিকা, এটা যাতে ভুল না হয়, এখানের মধ্যে আমরা পাবো কিউবয়েডাল আবরণী। পরবর্তী কোয়েশ্চেন আসো, হাইড্রার এন্ডোডার্ম, ওই যে হাইড্রার কথা বলতে বলতেই আসছে, হাইড্রার এন্ডোডার্মের মধ্যে কোনটা পাওয়া যায়, হাইড্রার এন্ডোডার্ম। তাহলে হাইড্রার এন্ডোডার্মের মধ্যে পাওয়া যায় হচ্ছে ফ্লাজেলাযুক্ত এবং হচ্ছে ক্ষণপথযুক্ত। হাইড্রার জন্য মনে রাখবে এখানে ফ্লাজেলাযুক্ত কোষ থাকে এবং ক্ষণপথযুক্ত। হাইড্রার এন্ডোডার্মের মধ্যে অবস্থিত আবরণী টিস্যু। আবরণী টিস্যুর কাজ যে শুধুমাত্র আবরণী গঠন করবে এমন না, তাদের আরও বিভিন্ন কাজের ক্ষেত্রে এটা সহায়তা করে। আর হাইড্রার এন্ডোডার্ম, এই কোয়েশ্চেনটা আসছে ময়মনসিংহ বোর্ড 2024-এর মধ্যে। হাইড্রার এন্ডোডার্মের অবস্থিত আবরণী টিস্যু ফ্লাজেলাযুক্ত এবং হচ্ছে ক্ষণপথযুক্ত আবরণী টিস্যু পাওয়া যায়। কোয়েশ্চেনটা মনে রাখিও, মুখস্থ রাখতে পারলে ভালো, বইয়ের অংশটুকু একটু দেখে নিবা। আবরণী টিস্যুর এগুলো ব্যাখ্যা করতে চাইলে এখন অনেক লম্বা একটা ক্লাস হয়ে যাবে, কারণ এখানে এমসিকিউগুলো আমরা মোটামুটি কিছু কিছু বুঝে বুঝে পড়ার চেষ্টা করবো এবং যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে বিস্তারিত বলবো। তাহলে এগুলো মুখস্থ রাখতে পারলে ভালো, আপাতত এখানে অনেক কিছুই তোমার বুঝতে অসুবিধা হতে পারে। তাহলে ফ্লাজেলাযুক্ত এবং ক্ষণপথযুক্ত আবরণী পাওয়া যাবে হাইড্রার এন্ডোডার্মের মধ্যে। এর পরবর্তী তাহলে অ্যান্সার হচ্ছে কি 2 এবং 3 গো। পরবর্তী কোয়েশ্চেনটা দেখো, স্ক্লেরেনকাইমা ফাইবারের অন্তর্গত কোনটা। এখন আসে স্ক্লেরেনকাইমাটা আসলে কি, টিস্যু। টিস্যু কাকে বলে, একাধিক কোষ একই স্থান থেকে উৎপন্ন হয়ে একই স্থানে থেকে প্রায় একই রকমের কাজ করলে ওই কোষগুচ্ছকে বলা হয় টিস্যু। টিস্যুর মধ্যে আছে হচ্ছে তোমার উদ্ভিদ টিস্যু এবং প্রাণী টিস্যু। উদ্ভিদ টিস্যু আছে হচ্ছে প্রাণী টিস্যু। প্রাণী টিস্যু আমরা জানি প্রাণী টিস্যু আছে হচ্ছে 4 প্রকার। কী কী আবরণী প্রাণী টিস্যু আছে, প্রথমে হচ্ছে এপিথেলিয়াল টিস্যু বা আবরণী টিস্যু। আবরণী টিস্যু আছে হচ্ছে তোমার পেশি টিস্যু, যোজক টিস্যু
আছে হচ্ছে স্নায়ু টিস্যু। তাহলে প্রাণী টিস্যু বা প্রাণীর বেসিক টিস্যু হচ্ছে 4 প্রকার: আবরণী টিস্যু, পেশি টিস্যু, যোজক টিস্যু, স্নায়ু টিস্যু। এখন আসে হচ্ছে উদ্ভিদ টিস্যু। উদ্ভিদ টিস্যু কী কী আছে? উদ্ভিদ টিস্যুর মধ্যে আছে হচ্ছে তোমার ভাজক টিস্যু, ভাজক বা মেরিস্টেমেটিক টিস্যু, আছে হচ্ছে স্থায়ী টিস্যু। এখানের মধ্যে আমাদের আলোচনা করছে হচ্ছে স্থায়ী টিস্যু নিয়ে, ভাজক টিস্যু নিয়ে আলোচনা করা হয় না। স্থায়ী টিস্যুর মধ্যে কি আছে? স্থায়ী টিস্যুর মধ্যে আছে হচ্ছে সরল টিস্যু, সরল, তারপর আছে হচ্ছে জটিল টিস্যু, জটিল, তারপর আছে হচ্ছে ক্ষরণকারী বা নিস্রাবী টিস্যু, ক্ষরণকারী বা নিস্রাবী টিস্যু। দেখো ভাজক টিস্যু মানে কি? যে টিস্যুর কোষসমূহ বিভাজিত হতে পারে তাদেরকে বলা হচ্ছে ভাজক টিস্যু। স্থায়ী টিস্যু মানে কি? যে টিস্যুর কোষসমূহ বিভাজিত হতে পারে না তাদেরকে বলা হচ্ছে স্থায়ী টিস্যু। স্থায়ী টিস্যুর মধ্যে পাচ্ছে সরল, যে টিস্যুর কোষসমূহের আকার আকৃতি গঠন বৈশিষ্ট্য প্রায় একই রকম তাদেরকে বলা হচ্ছে সরল। যে টিস্যুর কোষসমূহের আকার আকৃতি গঠন বৈশিষ্ট্য ভিন্ন তাদেরকে বলা হচ্ছে জটিল। আর যে সকল কোষ, যে টিস্যুর কোষসমূহ হতে বিভিন্ন রাসায়নিক পদার্থ নিঃসরিত হয় তাদেরকে বলা হচ্ছে ক্ষরণকারী। তাহলে সরল টিস্যু, জটিল টিস্যু, ক্ষরণকারী বা নিস্রাবী টিস্যু। সরল টিস্যুর মধ্যে আবার কী কী আছে? সরল টিস্যুর মধ্যে আছে হচ্ছে প্যারেনকাইমা, প্যারেন, কোলেন, একটা হচ্ছে স্ক্লেরেন, স্ক্লেরেন। সরল টিস্যুর মধ্যে আছে প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেন কাইমা। জটিল টিস্যুর মধ্যে কি আছে? জটিল টিস্যুর মধ্যে আছে হচ্ছে জাইলেম, ফ্লুয়েম। জাইলেমের মধ্যে আবার কি আছে? প্রাইমারি জাইলেম এবং সেকেন্ডারি জাইলেম। আবার এর মধ্যে আছে প্রোটোজাইলেম, মেটাজাইলেম। এগুলো একটু দেখে নিবা, প্রোটোজাইলেম কি, মেটাজাইলেম কি। তারপর আবার জটিল টিস্যুর জাইলেমের কোষ আছে 4 ধরনের: ট্রাকিট, ভেসেল, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার। ফ্লোয়েমের কোষ আছে কি কি? সিপনল, সঙ্গী কোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম ফাইবার। এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট টপিক এগুলো। তাহলে কোয়েশ্চেনটা হচ্ছে স্ক্লেরেনকাইমা ফাইবারের অন্তর্গত, স্ক্লেরেনকাইমা ফাইবারের অন্তর্গত পাটেরাস, পাটেরাস। তাহলে এটা হচ্ছে পাটেরাস বাস্ট ফাইবার বা স্ক্লেরেনকাইমা ফাইবারের অন্তর্গত, সত্য। তারপর হচ্ছে সারফেস ফাইবার, সারফেস ফাইবার, সারফেস মানে হচ্ছে পাতার বহিতকের মধ্যে থাকবে সারফেস ফাইবার, এটা হচ্ছে স্ক্লেরেনকাইমার অন্তর্গত। কাষ্ঠতন্তু, বইয়ের মধ্যে ক্লিয়ারলি বলা নাই, কাষ্ঠতন্তু মানে হচ্ছে কাঠের তন্তুসমূহ। এটা এইখানের মধ্যে ট্রাকিট, স্ক্লেরেনকাইমার বলছে এইখানের মধ্যে, এটাও তোমার হচ্ছে অ্যান্সারের মধ্যে যায়। কাষ্ঠতন্তু এটা হচ্ছে স্ক্লেরেনকাইমার অন্তর্গত, স্ক্লেরেনকাইমা। এখানে কাষ্ঠতন্তু বা ফাইবার থাকে। স্ক্লেরেনকাইমার মধ্যে কী থাকে? প্যারেনকাইমা, কোলেনকাইমা। স্ক্লেরেনকাইমার মধ্যে আবার আছে হচ্ছে ফাইবার বা স্ক্লেরাইট। তাহলে এখানে ফাইবার জাতীয় কোষ থাকতে দেখা যায়। কাষ্ঠতন্তু, তাহলে এখানে এই কোয়েশ্চেনের অ্যান্সার হচ্ছে 1, 2, 3। কাষ্ঠতন্তু এটাও হবে। স্ক্লেরেনকাইমা ফাইবারের অন্তর্গত হচ্ছে 1, 2 এবং 3। এর পরবর্তী কোয়েশ্চেন আসো। এই কোয়েশ্চেনটা আসছিল কুমিল্লা বোর্ড 24। এগুলো একটু মনে রাখো, এগুলো আমাদের পরবর্তী কোয়েশ্চেনগুলোতে কাজে দিবে। চিত্রের আলোকে প্রশ্ন উত্তর দাও। জেহেট অংশে উপস্থিত টিস্যু কোন উদ্ভিদ কাণ্ডে দৃঢ়তা প্রদান করে? এখন হচ্ছে জেহেট কাণ্ডের মধ্যে কি আছে দেখো। এই জেহেট অংশটা কি? একটা পাতা দেখা যাচ্ছে, পাতার এটা হচ্ছে পত্রবৃন্ত, পত্রবৃন্ত। পত্রবৃন্তের মধ্যে থাকে কি? কোলেনকাইমা অংশটুকু বললেই দেখবা এটা পত্রবৃন্তের দৃঢ়তা প্রদান করে। পত্রবৃন্তের মধ্যে থাকে হচ্ছে কোলেনকাইমা, পত্রবৃন্ত, পত্রবৃন্তের মধ্যে কোলেনকাইমা। আর কোলেনকাইমা কার কার দৃঢ়তা প্রদান করে দেখবো হচ্ছে কোমরা এবং দণ্ডকলসের দৃঢ়তা প্রদান করে। কোমরা এবং দণ্ডকলস, এখানে অপশনের মধ্যে কি আছে? দণ্ডকলস আছে, দণ্ডকলস নাই। তাহলে অ্যান্সার আছে হচ্ছে জেট অংশ। তাহলে পত্রবৃন্ত এটা কিসের মধ্যে দৃঢ়তা প্রদান করবে? কোমরা উদ্ভিদের মধ্যে দৃঢ়তা প্রদান করবে। পরবর্তী কোয়েশ্চেন, নিচের চিত্রের আলোকে প্রশ্নের উত্তর দাও। তাহলে এটা কি কি? এখানে বলতেছে জেট অংশে বিদ্যমান টিস্যুর বৈশিষ্ট্য কি? তাহলে জেট অংশে ভাই কোন টিস্যু বললাম? জেট অংশের টিস্যুটা হচ্ছে কোলেনকাইমা। কোলেনকাইমাটা কি? সরল টিস্যুর মধ্যে আমরা বললাম প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। এই টপিকটা সিকিউর জন্য ইম্পর্টেন্ট। 3টা তুলনামূলক আলোচনা চিত্রসহ। তাহলে কোলেনকাইমাটা কেমন? কোলেনকাইমাটা দেখো এখানের মধ্যে। কোলেনকাইমার ক্ষেত্রে আমরা জানবো হচ্ছে কোষ প্রাচীর অসমভাবে পুরু। তাহলে এদের কোষ প্রাচীর অসমভাবে পুরু থাকে। আন্তঃকোষীয় ফাঁকা স্থান অনুপস্থিত। কোষ প্রাচীর সেলুলোজ এবং পেকটিন নির্মিত। তাহলে এখানের মধ্যে 3টাই অ্যান্সার হবে 1, 2, 3। কোষ প্রাচীর অসমভাবে পুরু থাকে এদের, আন্তঃকোষীয় ফাঁকা স্থান অনুপস্থিত এবং কোষ প্রাচীর সেলুলোজ এবং পেকটিন নির্মিত। প্যারেনকাইমাতে শুধুমাত্র সেলুলোজ, এরপরটাতে সেলুলোজ এবং পেকটিন, এরপরটাতে লিগনিন সহ জমা হয়, লিগনিন সহ। তাহলে কোনটার ক্ষেত্রে কি জমা হচ্ছে? এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। পরবর্তী কোয়েশ্চেন, আদি প্রকৃতির কোষে কোনটি উপস্থিত? হোয়াট ডু ইউ মিন বাই আদি কোষ? আদি প্রকৃতির কোষ মানে কি? আমরা নিউক্লিয়াসের ভিত্তিতে কোষকে 2 ভাগে ভাগ করতে পারি। নিউক্লিয়াসের ভিত্তিতে, তাহলে নিউক্লিয়াসের ভিত্তিতে কোষ হচ্ছে 2 ধরনের। নিউক্লিয়াসের ভিত্তিতে, নিউক্লিয়াসের ভিত্তিতে কোষ হচ্ছে কয় ধরনের? 2 ধরনের। কি কি? নিউক্লিয়াসের ভিত্তিতে একটা কোষ হচ্ছে, নিউক্লিয়াসের ভিত্তিতে কোষকে আমরা বলি একটা হচ্ছে প্রোক্যারিওটিক, একটা হচ্ছে প্রোক্যারিওটিক, একটা হচ্ছে প্রোক্যারিওটিক, আর একটা হচ্ছে তোমার ইউক্যারিওটিক, ইউক্যারিওটিক।
তাহলে একটা হচ্ছে প্রোক্যারিওটিক, একটা হচ্ছে ইউক্যারিওটিক। প্রো মানে হচ্ছে আদি, ক্যারিওটিক ক্যারিয়ন মানে হচ্ছে নিউক্লিয়াস, একটা হচ্ছে আদি নিউক্লিয়াস আর একটা হচ্ছে প্রকৃত নিউক্লিয়াস। আদি নিউক্লিয়াস এবং প্রকৃত নিউক্লিয়াস, প্রোক্যারিওটিক ইউক্যারিওটিক। প্রোক্যারিওটিকের ক্ষেত্রে আমরা কিছু বৈশিষ্ট্য মনে রাখতে পারি, এদের মধ্যে নিউক্লিয়াস সুগঠিত না, সুগঠিত নয়, আর এদের ক্ষেত্রে সুগঠিত। তারপরে নিউক্লিয়ার আবরণী, নিউক্লিয়ার আবরণী সুগঠিত নয়, এখানে সুগঠিত। সাইটোপ্লাজম সুষমভাবে বিন্যস্ত, সুষমভাবে থাকে, আর এটাতে থাকে না। এরপর আরেকটা হচ্ছে অঙ্গাণু, এখানে শুধুমাত্র রাইবোজোম থাকবে, খুবই ইম্পর্টেন্ট, রাইবোসোম। আর এখানের মধ্যে সব অঙ্গাণু বিদ্যমান। আর শ্বসন যদি বলি, এখানের মধ্যে ঘটায় হচ্ছে অবাধ শ্বসন, এখানে সবাধ শ্বসন। এখানের মধ্যে ঘটবে কোষ বিভাজনটা হচ্ছে অ্যামাইটোসিস, এখানে মাইটোসিস মিওসিস। আচ্ছা, আমরা এখন কোয়েশ্চেনটার মধ্যে খেয়াল করি। কোয়েশ্চেনটার মধ্যে বলতেছে আদি প্রকৃতি, তাহলে প্রোক্যারিওটিক কোষের মধ্যে কোনটা উপস্থিত থাকবে? মাইটোকন্ড্রিয়া থাকবে না, লাইসোসোম থাকবে না, ক্লোরোপ্লাস্ট থাকবে না, থাকবে শুধুমাত্র রাইবোজোম। কি থাকে? আদি কোষ বা প্রোক্যারিওটিক সেলের মধ্যে শুধুমাত্র রাইবোজোম থাকবে। আশা করি বুঝতে পারছো। ওকে, এর পরবর্তী কোয়েশ্চেন, লিউকোপ্লাস্ট। আমরা প্লাস্টিক পড়ছি 3 ধরনের। প্লাস্টিক কী কী ছিল? ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট। লিউকো মানে হচ্ছে বর্ণহীন, লিউকো মানে হচ্ছে বর্ণহীন, ক্লোরো মানে হচ্ছে সবুজ, ক্লোরোফিল থাকার কারণে যে প্লাস্টিক সবুজ বর্ণের সেটাকে বলা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। ক্রোমোপ্লাস্ট মানে হচ্ছে বিভিন্ন রঞ্জক পদার্থের কারণে এটাকে বলা হচ্ছে রঙিন প্লাস্টিক। আর লিউকোপ্লাস্ট কি? লিউকোপ্লাস্ট মানে হচ্ছে বর্ণহীন প্লাস্টিক। কিন্তু লিউকোপ্লাস্ট কোনটির সংস্পর্শে এলে ক্লোরোপ্লাস্টে পরিণত হতে পারে? লিউকোপ্লাস্ট সেটা হচ্ছে বর্ণের সংস্পর্শে আসলে সেটা ক্লোরো এবং ক্রোমোতে, সেটা আলোর সংস্পর্শে আসলে, সূর্যালোক যদি পাই, লিউকোপ্লাস্ট সাধারণত মূল, যেখানে সূর্যের আলো পৌঁছায় না ওইসব জায়গার মধ্যে লিউকোপ্লাস্ট থাকে। যেমন মাটির নিচে যেখানে সূর্যালোক পৌঁছাবে না সেখানের মধ্যে লিউকোপ্লাস্ট থাকবে। তাহলে লিউকোপ্লাস্টটা কনভার্সন হতে পারে লিউকোপ্লাস্টে যদি তুমি কোনোভাবে আলো ফেলতে পারো, আলো ফেললে সেটা হচ্ছে, আলো পড়লে সেটা হচ্ছে ক্লোরো এবং ক্রোমোতে পরিণত হতে পারে। সূর্যের আলো পেলেই সেটা ক্লোরো ক্রোমোতে পরিণত হতে পারে। তাহলে কোয়েশ্চেনটা কি দেখো? কোয়েশ্চেনটা হচ্ছে লিউকোপ্লাস্ট কোনটির সংস্পর্শে ক্লোরোপ্লাস্টে রূপান্তরিত হয়? মাটি না, আলো অবশ্যই, বায়ু না, পানি না। তাহলে অ্যান্সার কি? আলোর সংস্পর্শে সেটা হচ্ছে রূপান্তরিত হতে পারে ক্লোরোপ্লাস্ট। এর পরবর্তী কোয়েশ্চেন, অ্যাক্টিন এবং মায়োসিন প্রোটিন কোন অঙ্গাণুতে থাকে? অ্যাক্টিন এবং মায়োসিন প্রোটিন, কোয়েশ্চেন নাম্বার খেয়াল করো, 12 নম্বর কোয়েশ্চেন। সেন্ট্রোজোমে অ্যাক্টিন, মায়োসিন প্রোটিন এগুলো থাকে না, রাইবোজোমে থাকে না, কোষ কঙ্কাল, ক্লোরোপ্লাস্টে থাকে না, কোষ কঙ্কালে থাকে। কোষ কঙ্কালের ইংলিশ কি? কোষ কঙ্কাল হচ্ছে সাইটোস্কেলিটন। কোষ কঙ্কাল সাইটোস্কেলিটনের মধ্যে, এখানের মধ্যে কি কি থাকে? কোষ কঙ্কালের মধ্যে মাইক্রোটিউবিউল, মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। তাহলে কোষ কঙ্কালের মধ্যে থাকে কি কি উপাদান? মাইক্রোটিউবিউল, মাইক্রোফিলামেন্ট আর হচ্ছে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। এখান থেকে আর কি কি মনে রাখতে হবে? অ্যাক্টিন এবং মায়োসিন প্রোটিন বিদ্যমান এই কোষ কঙ্কাল বা সাইটোস্কেলিটনের মধ্যে। আর মনে রাখবে এটা হচ্ছে আবরণীবিহীন অঙ্গাণু, এটা হচ্ছে আবরণীবিহীন। তাহলে এখানের মধ্যে মাইক্রোটিউবিউল, মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট বিদ্যমান, এটা আবরণীবিহীন। তারপর এটার ক্ষেত্রে মনে রাখবা এটার মধ্যে অ্যাক্টিন এবং মায়োসিন প্রোটিন পাওয়া যায়। ওকে, পরবর্তী কোয়েশ্চেন আমরা যাই। রক্তরসে শতকরা কত ভাগ পানি থাকে? রক্তের মধ্যে প্রধানত 2টা উপাদান, একটা হচ্ছে প্লাজমা বা রক্তরস, প্লাজমা, আর একটা হচ্ছে রক্তকণিকা। রক্তকণিকা আবার হচ্ছে 3 ধরনের। কি কি আছে তোমরা নিশ্চয়ই জানো? আরবিসি আছে, হচ্ছে ডাব্লিউবিসি আছে, হচ্ছে প্ল্যাটিলেট। আরবিসি, ডাব্লিউবিসি এবং হচ্ছে প্ল্যাটিলেট। আবার ডাব্লিউবিসি এর মধ্যে গ্র্যানিওল বা দানার ভিত্তিতে আমরা ডাব্লিউবিসিকে 2 ভাগে ভাগ করতে পারি। কিছু আছে হচ্ছে গ্র্যানুলোসাইট আর কিছু হচ্ছে অ্যাগ্রানুলোসাইট, অর্থাৎ কিছু হচ্ছে দানাদার আর কিছু আছে হচ্ছে অদানাদার। দানা থাকলে, কোনো কিছু দানা থাকলে সেটাকে ফিল করা যাবে, যেমন ফিল সাইন্স। দানা থাকলে সেটাকে কি করা যাবে? ফিল করা যাবে। তাহলে দানাদারের মধ্যে কি কি আছে দেখো? দানাদারের মধ্যে আছে হচ্ছে, নামের শেষে ফিল থাকবে, নিউট্রোফিল, ইওসিনোফিল, আরেকটা হচ্ছে বেসোফিল। নিউট্রোফিল, ইওসিনোফিল, আরেকটা হচ্ছে বেসোফিল। আর ওইখানের মধ্যে কি কি আছে? অদানাদার মধ্যে লিম্ফোসাইট এবং মনোসাইট। লিম্ফোসাইট আরেকটা হচ্ছে মনোসাইট। তাহলে রক্তকণিকার মধ্যে রক্তকণিকা, ডাব্লিউবিসি, আরবিসি এবং প্ল্যাটিলেট। এখন মনে রাখবা প্লাজমা
প্লাজমা থাকে 55%, টোটাল 100% রক্তের 55% থাকবে প্লাজমা। প্লাজমা থাকে 55%, প্লাজমা থাকে 55%, রক্ত কণিকা, কণিকা থাকে কম, কণিকা থাকে 45%, কণিকা থাকে কম 45%। তাহলে রক্তের মধ্যে থাকতেছে প্লাজমা বা রক্তরস, আর একটা হচ্ছে রক্ত কণিকা, কণিকা থাকে কম পরিমাণে 45%। আবার প্লাজমার মধ্যে কঠিন এবং এখানে পানি থাকে, পানি এবং হচ্ছে কঠিন পদার্থ, পানি এবং হচ্ছে কঠিন পদার্থ। পানি থাকে 90 থেকে 91, এটা থাকে 8 থেকে 9%, 8 থেকে 9%, 91 এটা 90 থেকে, বই অনুযায়ী হচ্ছে 90 থেকে 92, পানি হচ্ছে 91 থেকে 92, আর এটা হচ্ছে 9 থেকে 10 বা 8 থেকে 9%, 8 থেকে 9%। তাহলে এখানের মধ্যে রক্ত, তাহলে রক্তের মধ্যে প্লাজমা এবং রক্তকণিকা, আরবিসির কাজ, অন্তত রক্তকণিকার একটা কাজ মনে রাখো, প্লাটিলেটের কাজ আমরা নিশ্চয়ই জানি, রক্ততঞ্চন, রক্ততঞ্চনে সহায়তা করা মানে রক্ত জমাট বাঁধায়। ডাব্লিউবিসি রোগ প্রতিরোধ মানে হচ্ছে জীবাণু ধ্বংস করে, রোগ প্রতিরোধ, রোগ প্রতিরোধে সাহায্য। আর আরবিসি হিমোগ্লোবিন পরিবহন বা হিমোগ্লোবিনের মাধ্যমে অক্সিজেন পরিবহনে সহায়তা করে। তাহলে এখানে কোয়েশ্চেনটা হচ্ছে রক্তরস, তাহলে রক্তরস বা প্লাজমা, রক্তরসে শতকরা কত ভাগ পানি থাকে? তাহলে পানির পরিমাণ হবে 91 থেকে 92%, বাকিগুলো একটু জেনে রাখো, পরবর্তীতে কাজে দিবে। সেন্ট্রিওলের কাজ কোনটা? তাহলে সেন্ট্রিওলের কাজ দেখো, সেন্ট্রিওল তোমরা যদি দ্বিতীয় অধ্যায়ের ক্লাস করো, কোষ বিভাজন, আমরা ওইখানেও আলোচনা করছিলাম সেন্ট্রিওলের কাজ কি। সেন্ট্রিওল হচ্ছে প্রাণীকোষের সেন্ট্রিওল, দুই প্রান্তের মধ্যে সেন্ট্রিওল স্টার রে তন্তুর আবির্ভাব ঘটায়, স্টার রে তন্তুর আবির্ভাব ঘটাবে। তাহলে এখানে দেখো, প্রোটিন সংশ্লেষণ এটা করে রাইবোজোম, জীবাণুধ্বংস এটা করে লাইসোজোম, শক্তি উৎপাদন এটা করে মাইটোকন্ড্রিয়া। তাহলে এই তিনটা তো জীবাণু হবে না, তাহলে অ্যান্সার হচ্ছে স্টার রে তন্তুর সৃষ্টি করা, স্টার রে তন্তু তৈরি করা। পরবর্তী কোয়েশ্চেন, ইউরেথ্রা থ্রু করবে, থ্রু নিক্ষেপ করা। থ্রু মানে কি? থ্রু মনে রাখবে, থ্রু মানে হচ্ছে নিক্ষেপ করা, নিক্ষেপ, থ্রু মানে নিক্ষেপ করা। আমাদের মূত্রগুলাকে বাইরে নিক্ষেপ করবে ইউরেথ্রা, মূত্র। তাহলে মূত্র নিক্ষেপ করবে কাকে? মূত্রকে। মূত্রকে নিক্ষেপ করবে কে? ইউরেথ্রা, বাইরে মূত্র। তাহলে থ্রু করবে, থ্রু মানে নিক্ষেপ করা, নিক্ষেপ করবে কে? মূত্র। কি নিক্ষেপ করবে? মূত্র। তাহলে এটা কে? মূত্রনালী। ইউরেথ্রার বাংলা হচ্ছে মূত্রনালী। তাহলে ইউরেথ্রা কোন তন্ত্রের অংশ? তাহলে মূত্রনালীগুলো কোন তন্ত্রের অংশ হবে? মূত্রনালী, অবশ্যই রেচনতন্ত্র। আর একটা জিনিস মনে রাখবা, ইউরেটার, ইউরেটার মানে হচ্ছে রেচননালী, ইউরেটারের বাংলা হচ্ছে রেচননালী, রেচননালী। আমরা প্যাচ লাগাই হচ্ছে ইউরেথ্রা এবং ইউরেটারের মধ্যে। তাহলে ইউরেটার মানে রেচননালী, ইউরেথ্রা মানে হচ্ছে মূত্রনালী, যেটা মূত্রটাকে থ্রু করবে সেটা হচ্ছে ইউরেথ্রা, আর ইউরেটার কি? রেচননালী। তাহলে মনে রাখবা ইউরেথ্রা রেচনতন্ত্রের অংশ। জাইলেম ফাইবার, 16 নম্বর কোয়েশ্চেন দেখো, জাইলেম ফাইবারের মধ্যে 16 নম্বর কোয়েশ্চেন, জাইলেম ফাইবারের কোষগুলো কি কি? জাইলেম ফাইবারের মধ্যে কি কি কোষ থাকে, বা জাইলেম ফাইবারের কোষগুলো কেমন, কি কাজ করে? আচ্ছা, এখন আসো জাইলেমের কোষগুলো কি কি আছে। জাইলেমের কোষ আছে হচ্ছে ট্রাকিট, ভেসেল, জাইলেম প্যারেনকাইমা, আছে হচ্ছে জাইলেম ফাইবার। ট্রাকিট, ভেসেল, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার, এগুলোর কাজ কি কি? এগুলো কি কি কাজ করে? ট্রাকিট দেখলে দেখবো হচ্ছে কোষগুলো কেমন, লম্বা এবং দুই প্রান্ত সরু। ট্রাকিট, প্রোটোপ্লাজম থাকে না ফাইবারের মধ্যে, জাইলেম ফাইবার। ওই কথা, এই কোয়েশ্চেন, এটা জিজ্ঞেস করতেছে এটা কেমন, জাইলেম ফাইবারটা কেমন। ওকে, এখানের মধ্যে প্রোটোপ্লাজম থাকবে না, থাকবে নাকি থাকে না? হ্যাঁ, প্রোটোপ্লাজম তো থাকেই না। জাইলেম ফাইবার মৃত কোষ, জাইলেম ফাইবারের মধ্যে প্রোটোপ্লাজম থাকে না। আমাদেরকে বলতেছে জাইলেম ফাইবারের কোষগুলো কেমন। তাহলে লম্বা এবং দুই প্রান্ত সরু, সত্য। প্রোটোপ্লাজম থাকে না, সত্য। দৃঢ়তা প্রদান করে, এটাও সত্য। তাহলে জাইলেমের কোষগুলোর মধ্যে কোনটা জীবিত কোষ? জাইলেম প্যারেনকাইমাটা জীবিত কোষ, বাকিগুলো মৃত কোষ। ট্রাকিট, ভেসেল, তারপর হচ্ছে জাইলেম ফাইবার। তাহলে দেখো এখানের মধ্যে জাইলেম ফাইবারের কোষগুলো দুই প্রান্ত সরু, প্রোটোপ্লাজম থাকে না, দৃঢ়তা প্রদান করে, তিনটাই সত্য। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে ঘ, 1, 2, 3। দেখো উদ্দীপকের চিত্রটা কি নির্দেশ করে? তাহলে উদ্দীপকের চিত্রটা কি কি নির্দেশ করে? উদ্দীপকের চিত্রটা আসে কিসের? চিত্রটা হচ্ছে ট্রাকিটের চিত্র। ঢাকা বোর্ড কত সাল? 21 সালে আসা কোয়েশ্চেন। চিত্রটা কি নির্দেশ করে? জটিল টিস্যু। সত্য না মিথ্যা? ট্রাকিটটা কার উপাদান? জাইলেমের উপাদান। জাইলেমের উপাদানের মধ্যে কি আছে? ট্রাকিট, ভেসেল, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার। তাহলে প্রথম কাজ হচ্ছে এটা জটিল টিস্যু, সত্য। এটা জাইলেম টিস্যু অবশ্যই। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে 1 ও 2, ফ্লোয়েম টিস্যু না, তাহলে 1 এবং 2।
তাহলে চিত্রগুলো একটু দেখে রাখবা। এটা ট্রাকিডের চিত্র। ট্রাকিডটা হচ্ছে একটা জাইলেম টিস্যু, আর জাইলেমটা একটা জটিল টিস্যু। জটিল টিস্যুটা কী টিস্যু? জটিল টিস্যুটা একটা ভাজক নাকি স্থায়ী টিস্যু। চিত্রের টিস্যুটি উদ্ভিদের কী ভূমিকা পালন করে? তাহলে এটা উদ্ভিদের কী ভূমিকা পালনে সহায়তা করে? দেখো, এটা উদ্ভিদের জটিল টিস্যু। চিত্রের উদ্ভিদ এটা হচ্ছে খাদ্য প্রস্তুত না, ফাইবার উৎপন্ন না, সিপ্লেট গঠনের সহায়তা, এটাও না, দৃঢ়তা প্রদান করে। তাহলে এখানের মধ্যে কোন টিস্যু কী কাজ করতেছে? জাইলেম ফাইবার কী করে, ট্রাকিড বেসেল কী করে? এখানে কাজগুলো একটা পেজে করে একেবারে করে রাখবা। মানে ট্রাকিডের জাইলেমের যে কোষগুলো আছে, ট্রাকিড, ভেসেল, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার, কোন কোষগুলো কী কাজ করতেছে সেটা আলাদা করবা। ফ্লোয়েমের কোন কোষগুলো কী কাজ করতেছে সেটা একটা আলাদা করবা। স্টিকি নোট দিয়ে লিখে বইয়ের মধ্যে এগুলা শুধুমাত্র কাজগুলোকে একটু আলাদা করে লিখে লাগাই রাখলে পরে হচ্ছে তোমার পড়তে সুবিধা হবে। বইয়ের মধ্যে এখানে একই কাজ, দৃঢ়তা প্রদান করা, এইটা দৃঢ়তা প্রদান করে, তাহলে কোনটা দৃঢ়তা প্রদান করে একটা গোছাই রেখে দেবা। এখান থেকে কোয়েশ্চেন আসে। এর পরবর্তী কোয়েশ্চেন আসো, মাইটোকন্ড্রিয়ার কাজ কোনটা? এটা সবাই জানো। মাইটোকন্ড্রিয়ার কাজ হচ্ছে শক্তি উৎপাদন করা। যেহেতু শক্তি উৎপাদন করে সেটাকে কোষের পাওয়ার হাউস বলা হয়। আমরা একটু জেনে নিই কেন এটাকে কোষের পাওয়ার হাউস বা শক্তি উৎপাদনকারী অঙ্গাণু বলা হয়। তাহলে মাইটোকন্ড্রিয়ার কাজ হচ্ছে শক্তি উৎপাদন করা। আমরা জানি শক্তি উৎপাদন করার যে প্রক্রিয়া, শক্তি উৎপাদনের যে প্রক্রিয়া তার নাম হচ্ছে শ্বসন। শ্বসনের মধ্যে, এই শ্বসন প্রক্রিয়ার মধ্যে ধাপ আছে দুইটা, একটা হচ্ছে সবাত শ্বসন, একটা হচ্ছে অবাত শ্বসন। একটা হচ্ছে সবাত আর একটা হচ্ছে অবাত। সবাত শ্বসন আর একটা হচ্ছে অবাত শ্বসন। সবাত শ্বসনের আবার ধাপ আছে হচ্ছে চারটা। সবাত শ্বসনের মধ্যে আছে হচ্ছে গ্লাইকোলাইসিস, ইসিটাইল কোয়ে, ক্রেবস সাইকেল, আর একটা হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। এই যে গ্লাইকোলাইসিস বাদ দিয়ে, গ্লাইকোলাইসিসটা ছাড়া বাকি যে তিনটা ধাপ আছে সবগুলো মাইটোকন্ড্রিয়াতে সম্পন্ন হয়। মাইটোকন্ড্রিয়া, তাহলে সবাত শ্বসনের শেষের তিনটা ধাপ মাইটোকন্ড্রিয়াতে সম্পন্ন হয় এবং সবচেয়ে বেশি শক্তি উৎপন্ন করে। সবাত শ্বসনের টোটাল 38 এটিপি উৎপন্ন হয়। এর মধ্যে 30 এটিপি পাওয়া যায় হচ্ছে মাইটোকন্ড্রিয়ার মধ্যে। এখানে 6 এটিপি, এখানে 24 এটিপি। 30 এটিপি পাওয়া যায় মাইটোকন্ড্রিয়ার মধ্যে। সেই জন্য এটাকে বলা হচ্ছে শক্তি উৎপাদনকারী অঙ্গাণু বা কোষের পাওয়ার হাউস। তাহলে শক্তি উৎপাদন করা। খেয়াল করো চিত্র এ। তাহলে চিত্র এটা কি? এটার কাজ কি? তাহলে গোলজি বস্তু, এর একটা বি দেখা যাচ্ছে, বি হচ্ছে লাইসোসোম আর একটা হচ্ছে গোলজি বস্তু। তাহলে এখানে কি কাজ করতেছে চিত্র এ? চিত্র এ এর প্রধান কাজ হচ্ছে প্রধানত উদ্ভিদে পাওয়া যায়। আচ্ছা, প্রধানত উদ্ভিদে পাওয়া যায়, মিথ্যা কথা। কোষ রস ধারণ করে না, কার্বোহাইড্রেট তৈরি করে না, তাহলে কখনো প্রোটিন সঞ্চয় করে, তাহলে এটা কখনো প্রোটিন সঞ্চয় করে। এরপর আসা হচ্ছে চিত্র বি মানে হচ্ছে লাইসোসোম। লাইসোসোম নিয়ে আমাদেরকে কি জানতে চাচ্ছে? যশোর বোর্ড 22-এ আমাদেরকে বলতেছে জীবাণু ধ্বংস করে। সত্য কথা, জীবাণু ধ্বংস করে। হরমোন উৎপাদন করে না, তো হরমোন উৎপাদন করে না, তাহলে কখনো কোষকে মেরে ফেলে। তাহলে 1 এবং 3। এরপরে কোয়েশ্চেন, তাহলে এটা কত নম্বর কোয়েশ্চেন ছিল? 21 নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার হচ্ছে 1 এবং হচ্ছে 3। হরমোন উৎপাদন করে না, তাহলে 1 এবং 3 কখনো জীবাণু ধ্বংস করে। এখন এটাকে অনেক সুইসাইডাল স্কোয়াডও বলা হয়। হোয়াই ইটস কল দ্য সুইসাইডাল স্কোয়াড? তাহলে এটাকে বলা হচ্ছে সুইসাইডাল স্কোয়াড বা আত্মঘাতী থলিকা। সুইসাইডাল স্কোয়াড বা আত্মঘাতী থলিকা কেন বলা হয়? কারণ হচ্ছে যখন অক্সিজেন স্বল্পতা বা তীব্র খাদ্য অভাব থাকে তখন সে অনবরত সংকোচন প্রসারণ করে। এর মধ্যে অনেক ধরনের হাইড্রোলাইটিক এনজাইম থাকে। তাহলে এটা যখন অনবরত সংকোচন প্রসারণ করে, তার মধ্যে যে এনজাইমগুলো থাকে সেই এনজাইমগুলো এখান থেকে প্রাচীরটাকে ভেদ করে বের হয়ে আসে। তাহলে প্রাচীরটাকে ভেদ করে বিভিন্ন এনজাইমগুলো যদি এদিক দিয়ে বের হয়ে যায়, এনজাইমগুলো বের হয়ে অন্যান্য যে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু তাদের ক্ষতি সাধন করবে। তাহলে তাদের যেহেতু ক্ষতি সাধন করতেছে, সেই জন্য এটাকে কী বলা হয়? এটাকে বলা হচ্ছে সুইসাইডাল স্কোয়াড বা আত্মঘাতী থলিকা। এইটার কারণে বাকি অঙ্গাণুগুলো, বাকি সাইটোপ্লাজমীয় অঙ্গাণুগুলো মারা যায়, একসময় কোষটাই মারা যায়। সেই জন্য এটাকে সুইসাইডাল স্কোয়াডও বলা হয়। তাহলে এটার অ্যান্সার হচ্ছে 1 এবং 3। এরপর আসে হচ্ছে পরবর্তী কোয়েশ্চেন, চিত্র এম এর ক্ষেত্রে দেখা যায়, এর ক্ষেত্রে কী দেখা যাচ্ছে? এমটা কি? প্রথমত বলতে হবে হচ্ছে এমটা কি। চিত্র এম এর ক্ষেত্রে কী দেখা যায়? এমটা কি এবং হচ্ছে এনটা কি? আগে সেটা একটু চিত্রটা দেখে চিনো কিনা দেখো, এম কি এবং এন কি। তাহলে দেখো চিত্র এম এবং এন এগুলো তোমরা দেখছো হচ্ছে কোথায়? সরল টিস্যুর মধ্যে, প্যারেনকাইমা, কোলেনকাইমা, এরপরটা ছিল স্ক্লেরেনকাইমা। তাহলে এখানে আমাদেরকে বলতেছে এম এর ক্ষেত্রে কী দেখা যায়? কোষগুলো লম্বাটে এবং সজীব। সজীব হইতে পারে কিন্তু লম্বাটে তো আর দেখতেছি না, তাহলে এটা তো হবে না। কোষ প্রাচীর পাতলা, সত্য, খাদ্যদ্রব্য পরিবহন করা। তাহলে এখানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি প্যারেনকাইমা খাদ্য পরিবহন,
গপসপ, গঠন, পরিবহন, সঞ্চয়, দেহ গঠন, তারপর হচ্ছে প্লাজম, সঞ্চয়, গপসপ। আচ্ছা, কি কি কাজ করে বই থেকে একটু দেখে নিবা এখানে কি কি কাজ করতেছে। এখানে দেখে আমরা যেটা বুঝতেছি হচ্ছে কোষপ্রাচীর পাতলা, সত্য, কোষপ্রাচীর পাতলা, খাদ্যদ্রব্য পরিবহন করা, খাদ্যদ্রব্য পরিবহন, প্রস্তুত, সঞ্চয় এবং, তাহলে এখানে হচ্ছে গঠন করা, খাদ্যদ্রব্য প্রস্তুত করা, সঞ্চয় করা, আর একটা হচ্ছে পরিবহন করা। কাজগুলো একটু দেখবা। প্যারেনকাইমা কি কি কাজ করে গপসপ দিয়ে মনে রাখা যায়, গঠন করা, প্রস্তুত করা, সঞ্চয় করা, একটা হচ্ছে পরিবহন করা। তাহলে সিলেট বোর্ড 2022-এর কোয়েশ্চেন অ্যান্সার কি 2 এবং 3। এখন আসা হচ্ছে এম এর মধ্যে বলতেছে এম এবং এন উভয়ের ক্ষেত্রে কি কি সত্য। এম এবং এন এগুলো কোন ধরনের টিস্যু? এগুলো হচ্ছে সরল টিস্যু। সরল টিস্যুর মধ্যে কি কি আছে? প্যারেনকাইমা, কোলেনকাইমা, আর একটা হচ্ছে স্ক্লেরেনকাইমা। তাহলে একটা হচ্ছে প্যারেনকাইমা, একটা হচ্ছে কোলেনকাইমা। এবং এন উভয়ের ক্ষেত্রে প্রোটোপ্লাজম দিয়ে পূর্ণ সত্য, কোষ প্রাচীর সেলুলোজ দিয়ে তৈরি, এটাও সত্য। উদ্ভিদ দেহকে দৃঢ়তা প্রদান করে, তাহলে দৃঢ়তা প্রদান করে মেইনলি এদের কাজ না, তাহলে উদ্ভিদ দেহকে দৃঢ়তা প্রদান করে, এটা ছাড়া আমরা দুইটা অ্যান্সারই নিতে পারি, 1 এবং 2। ওকে, সিলেট বোর্ড 22-এর কোয়েশ্চেন। এর পরবর্তী কোয়েশ্চেন আসো, এক্স চিহ্নিত অংশটা কোন টিস্যু নির্দেশ করে? দেখেই আসলে বোঝাই যাচ্ছে না। এক্স চিহ্নিত অংশটা মনে হচ্ছে একটা হাড্ডির গোড়ায় কিছু একটা আছে। এক চিহ্নিত অংশটা কি নির্দেশ করে? তরল যোজক না, হতে পারে কঠিন যোজক। তরল যোজক হবে না, ফাইব্রাস যোজক এটাও তো না, গ্রন্থি আবরণ এটাও না, অস্থির পাশে, অস্থির আশেপাশে কিছু একটা এক্স। তাহলে এক্স চিহ্নিত অংশটা মনে রাখা হচ্ছে এটা হচ্ছে স্কেলেটাল যোজক টিস্যু। স্কেলেটাল যোজক টিস্যু, স্কেলেটাল যোজক টিস্যু, স্কেলেটাল যোজক টিস্যু। যোজক টিস্যু কী কী ধরনের আছে? তাহলে এটা হচ্ছে স্কেলেটাল যোজক টিস্যু, এটা এক্স আকৃতি। চিত্রগুলো একটু দেখে রাখতে পারো, যেহেতু বোর্ড আসা কোয়েশ্চেন, চট্টগ্রাম বোর্ড 21-এর কোয়েশ্চেন। বোর্ড কোয়েশ্চেনগুলো একটু চিত্রগুলো অনেক সময় তুমি প্রথমবার দেখলে মনে হবে আসলে এটা, তুমি যদি বই না পড়ো, এটা যদি বাইরে থেকে কাউকে এনে দেখে এটা কি, সে বলবে এটা কিসের মতো, হাতুড়ির মতো লাগতেছে একটু, কিসের মতো এটা বোঝাই যাচ্ছে না। অনেকে বলবে ব্যাটের মতো, এইভাবে ব্যাট দিয়ে ধরা যাচ্ছে, বুঝতে পারবে না। তাহলে চিত্রগুলো একটু দেখে রাখবা, এইখানে দেখার ইয়াটা হচ্ছে পরবর্তী দেখলে যাতে ভুল না হয়। তাহলে এটা মনে রাখি হচ্ছে স্কেলেটাল যোজক টিস্যু। এরপরে কোয়েশ্চেন আসো, স্কেলেটাল যোজক টিস্যু এই কোষগুলো কেমন? এইগুলোর ক্ষেত্রে মনে রাখবে এদের একটি কোষে একাধিক নিউক্লিয়াস থাকে। কোষগুলো হচ্ছে নলাকার এবং শাখাবিহীন। এতে ইন্টারক্যালোটেড ডিস্ক থাকে, মিথ্যা কথা। ইন্টারক্যালোটেড ডিস্ক শুধুমাত্র কাদের মধ্যে থাকবে? ইন্টারক্যালোটেড ডিস্ক থাকবে শুধুমাত্র হৃৎপেশির মধ্যে। তাহলে পেশির মধ্যে ঐচ্ছিক পেশি আছে, হচ্ছে অনৈচ্ছিক পেশি, আবার আছে হচ্ছে হৃৎপেশি। ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি, আবার আছে হচ্ছে হৃৎপেশি। তাহলে স্কেলেটাল বা ঐচ্ছিক পেশিটা কেমন? ঐচ্ছিক পেশির মধ্যে দেখো ডোরা কাটা দাগ দিচ্ছি না, আর কি দিচ্ছি, এদের একটা কোষের মধ্যে অনেকগুলো নিউক্লিয়াস থাকে, একটা কোষের মধ্যে অনেকগুলো নিউক্লিয়াস থাকবে। ইন্টারক্যালোটেড ডিস্ক থাকে শুধুমাত্র হৃৎপেশির ক্ষেত্রে। আর দেখো কোষগুলো শাখাবিহীন, নলাকার, নলাকার, শাখাবিহীন এবং ডোরাযুক্ত। তাহলে এদের মধ্যে ডোরা কাটা দাগ থাকবে, নলের মতো দেখতে, এবং এরা কারোর সাথে যুক্ত না, ঐচ্ছিক পেশিটা কারোর সাথে যুক্ত না। তাহলে এটাকে আমরা বলতে পারি কোষগুলো নলাকার, শাখাবিহীন, ডোরাযুক্ত। এটাও সত্য, তাহলে এটাও সত্য, এটাও সত্য। 25 নম্বর অ্যান্সার হচ্ছে 1 এবং 2। 25 নম্বর 1 এবং 2। 26 নম্বরে আসো, প্লাস্টিড কোথায় সূর্যালোক আবদ্ধ হয়? প্লাস্টিডের কোথায় সূর্যালোক আবদ্ধ হয়? প্লাস্টিড হচ্ছে একটা দ্বিস্তরীয় অঙ্গাণু। প্লাস্টিডে এখানে কয়েনের মতো বা পয়সার মতো কিছু অংশ পাওয়া যায়। কয়েনের মতো বা পয়সার মতো এই অংশগুলোকে কি বলা হয়? এখানে যে তরল পদার্থ সেটাকে বলা হচ্ছে স্ট্রোমা বা ম্যাট্রিক্স। এখানের মধ্যে দেখো প্লাস্টিকের মধ্যে আমরা কয়েনের মতো বা পয়সার মতো যে অংশগুলো পাই এগুলোকে বলা হচ্ছে থাইলাকয়েড। থাইলাকয়েড, থলে আকৃতির যে গঠন বা বিন্যাস সেটাকে থাইলাকয়েড বলা হচ্ছে। সেই থাইলাকয়েড একটার উপর একটা উপর্যপরিভাবে সজ্জিত হয়ে, একটার উপর একটা সজ্জিত হয়ে ভান্ডেলের মতো যে স্তূপটা গঠন করে সেটাকে বলা হচ্ছে গ্রানাম। এইটা একটা গ্রানাম, গ্রানাম, গ্রানাম। তাহলে এই ভান্ডেলটা একটা গ্রানাম, এই ভান্ডেলটা একটা গ্রানাম, এই ভান্ডেলটা একটা গ্রানাম। একটা প্লাস্টিকের মধ্যে
অনেকগুলো গ্রানাম থাকে, 40 থেকে 50টা গ্রানাম বা 10 থেকে 40টা গ্রানাম, 40 থেকে 50টা যদি গ্রানাম থাকে মানে একাধিক যদি গ্রানাম থাকে তখন আমরা সেটাকে বলতেছি গ্রানা। গ্রানামটা হচ্ছে সিঙ্গুলার, তাহলে এটা একটা গুচ্ছ, এটা একটা গ্রানাম, এটা একটা গ্রানাম, এটা একটা গ্রানাম, এখানে আরও অনেকগুলো গ্রানাম থাকবে। তাহলে গ্রানামকে যখন বহুবচনে বলা হচ্ছে তখন সেটাকে বলা হচ্ছে গ্রানা। আর এখানে একটা থাইলাকয়েডের সাথে আরেকটা থাইলাকয়েডের যে সংযোগকারী নালী সেটাকে বলা হচ্ছে স্ট্রোমা ল্যামেলি। আর এরা যে এখানের মধ্যে যে তরল পদার্থ থাকে সেটাকে বলা হচ্ছে স্ট্রোমা বা ম্যাট্রিক্স, আর বাহিরে দ্বিস্তরে আবরণযুক্ত। তাহলে সূর্যালোকটা এইখানের মধ্যে আবদ্ধ হবে, তাহলে এখানের মধ্যে আবদ্ধ হবে মানে থাইলাকয়েডের মধ্যে আবদ্ধ হবে বলতে পারো, বা গ্রানা বা গ্রানামের মধ্যে আবদ্ধ হবে। আচ্ছা, এখান থেকে আমরা অপশনগুলো টেস্ট করি। সূর্যালোক আবদ্ধ হয় স্ট্রোমা তরল পদার্থের মধ্যে কি হচ্ছে না, তরল পদার্থের মধ্যে হবে না। ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স বা তরল পদার্থ, মাইটোকন্ড্রিয়ার এইটাকে ম্যাট্রিক্স বা স্ট্রোমা বলা হয়, তাহলে এখানে তরল পদার্থের মধ্যে হচ্ছে না। ল্যামেলাম, ল্যামেলামের মধ্যে হচ্ছে না, ল্যামেলামের মধ্যেও হচ্ছে না। তাহলে সূর্যালোক কোথায় আবদ্ধ হবে, সূর্যালোক আবদ্ধ হবে গ্রানামের মধ্যে। তাহলে ঢাকা বোর্ড 21-এর কোয়েশ্চেন, সূর্যালোক কোথায় আবদ্ধ হয়, অপশন কোয়েশ্চেনটা ইম্পর্টেন্ট, এটা আমরা চতুর্থ অধ্যায়েও পড়ব। তাহলে এটা কোথায় হবে, গ্রানামের মধ্যে। এরপরে আসো কোয়েশ্চেনটা, এই কোয়েশ্চেনটা আমরা অলরেডি একবার পড়ে আসছি। জ্যান্তোফিল, হ দেখলেই হলুদ, জ্যান্তোফিল হলুদ বর্ণের, হলুদ বর্ণের। বলো তো লাল বর্ণের যেটা সেটার নাম কি ছিল, ফাইকোএরিথ্রিন। নীল বর্ণ কি ছিল, ফাইকোসায়ানিন। হলুদ জ্যান্তোফিল। ক্যারোটিন কি ছিল, ক্যারোটিন ছিল কমলা, গাজরের মূলে পাওয়া যায়, বা গাজরের মধ্যে, গাজরের মূল বলতে গাজরের মধ্যে পাওয়া যায়। লাল, নীল, হলুদ, কমলা এর মধ্যে। তাহলে জ্যান্তোফিলটা কেমন হবে, জ্যান্তোফিলটা হবে হলুদ বর্ণের। জ্যান্তোফিল হলুদ বর্ণের আমরা পড়ে আসছি এই কোয়েশ্চেনটা। আমি একটু দ্রুত করার চেষ্টা করতেছি কারণ এমসিকিউ অনেকগুলো হওয়াতে যদি ভিডিও লেন্থ যদি বেশি হয় তোমাদের দেখতে এমনিতেই বিরক্ত লাগবে, সেটার জন্য একটু দ্রুত বলার চেষ্টা করতেছি। ওকে, লাইসোজোমের কাজ আমরা পড়ে আসছি। লাইসোজোমের লাইসোজোমের নাম, লাইসোজোমকে বলা হয় কি, লাইসোজোমকে বলা হয় হচ্ছে সুইসাইডাল স্কোয়াড, বাংলায় বলা হয় আত্মঘাতী থলিকা। সুইসাইডাল স্কোয়াড বা আত্মঘাতী থলিকা বলা হয়, সেটা আমরা জানি। আত্মঘাতী, এটা কি আত্মঘাতী কি সিদ্ধান্ত নিয়েছে বা আত্মঘাতী কি কাজ করতেছে। দেখো, আমিষ সংশ্লেষণ করা কার কাজ, আমিষ সংশ্লেষণ করা কার কাজ, রাইবোজোমের কাজ। প্রোটিন বা আমিষ সংশ্লেষণ করা রাইবোজোমের কাজ। খাদ্য সঞ্চয় করা লিউকোপ্লাস্টের কাজ বা প্লাস্টিডের কাজ। প্রবাহপথের নির্দেশনা কার কাজ, প্রবাহপথের নির্দেশনা। কোন প্রবাহপথের নির্দেশনা, এটা নিউক্লিয়াসের হইতে পারে। জীবাণু ধ্বংস, তাহলে এটা তো এইটা এবং এটার মধ্যে কোনটা হইতে পারে। লাইসোজোম আমরা জানি জীবাণু ধ্বংস করার মাধ্যমে কোষটাকে রক্ষা করতেছে, তাহলে জীবাণু ধ্বংস করা হচ্ছে লাইসোজোমের কাজ। ওকে, এর পরবর্তী কোয়েশ্চেন আসো, প্রোটিন সংশ্লেষী অঙ্গাণুগুলা কি কি, প্রোটিন সংশ্লেষণ কে কি করতে পারে। প্রোটিন সংশ্লেষণকারী অঙ্গাণুসমূহ, প্রোটিন সংশ্লেষণকারী অঙ্গাণুসমূহের মধ্যে দেখো এন্ডোপ্লাজমিক জালিকা, সেন্ট্রোজোম এবং ক্রোমোজোম। ক্রোমোজোমের কাজ তো প্রোটিন সঞ্চয় করা না, বা সেন্ট্রোজোমের কাজও এটা না, তাহলে এটা হবে না। নিউক্লিওলাস এবং লাইসোজোম, লাইসোজোমের কাজ জীবাণু ধ্বংস করা। নিউক্লিওলাসের কাজ এইখানের মধ্যে পড়তেছে না, নিউক্লিয়াসের অংশ এটা। লাইসোজোম এটাও হবে না। অপশনগুলো টেস্ট করে, রাইবোজোম এবং হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। রাইবোজোমের কাজ তো প্রোটিন সঞ্চয় করে, এটা আমরা জানি। তাহলে রাইবোজোম কই কই আছে সেটা যদি খুঁজি, এখানে আছে, এইখানে আছে, এইখানে আবার আছে হচ্ছে লাইসোসোম। লাইসোজোমের কাজ জীবাণু ধ্বংস করা। তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ যদি তুমি নাও জানো, এই রাইবোজোমের উপর ভরসা করে তুমি এই কোয়েশ্চেনটা দাগাইতে পারো। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। রাইবোজোম এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষী অঙ্গাণু হিসেবে কাজ করবে, প্রোটিন সংশ্লেষণ করা। ঢাকা বোর্ড 21। এরপরের কোয়েশ্চেন আসো, কোষের সকল কার্যাবলী নিয়ন্ত্রণ করে কোনটা। কোষের সকল কার্যাবলী নিয়ন্ত্রণ করে হচ্ছে নিউক্লিয়াস। কোষের সকল কার্যাবলী কে নিয়ন্ত্রণ করে, নিউক্লিয়াস। নিউক্লিয়াসের মধ্যে কে থাকে, নিউক্লিয়াসের মধ্যে থাকে ক্রোমোজোম। ক্রোমোজোমের মধ্যে কি থাকে, ক্রোমোজোমের মধ্যে থাকে ডিএনএ। ডিএনএর মধ্যে কি থাকে, ডিএনএ একটা নির্দিষ্ট জায়গার মধ্যে জিন থাকে। তাহলে কোষের সকল কার্যাবলী নিয়ন্ত্রণ করে হচ্ছে নিউক্লিয়াস। একেবারে স্পেসিফিকভাবে বলতে গেলে হচ্ছে জিন, বা জিনিসটা আমি একটা সুন্দর উদাহরণ দিয়ে বলি। আমাকে যখন জিজ্ঞেস করি তোমার বাসা কই, আমি যদি বলি আমার বাসা হচ্ছে বাংলাদেশে, সত্য, অবশ্যই সত্য, বাংলাদেশে। যদি একেবারে বলে আরও স্পেসিফিক করে বলো, আরও স্পেসিফিক করে বলো, তাহলে আরও স্পেসিফিক করে আমি বলি হচ্ছে আমার বাসা হচ্ছে ঢাকাতে। আরও স্পেসিফিক করে বলো, আরও স্পেসিফিক করে বললে আমি বলতেছি আমার বাসা হচ্ছে বনশ্রীতে। ঢাকার কোথায়, বনশ্রীতে। যদি বলে আরও স্পেসিফিক করে বলো, আরও স্পেসিফিক করে বললে একেবারে বাসা নাম্বার, আমি কোন বাসায় থাকি একেবারে বাসা নাম্বার আমি বলে দিচ্ছি। আমি ঢাকা বাংলাদেশ বললে সেটা সঠিক,
ঢাকা বললে সেটাও সঠিক, বনশ্রী বললে সেটাও সঠিক, একেবারে বাসা নাম্বার বলে দিলেও সঠিক। তাহলে একেবারে স্পেসিফিক কোনটা? স্পেসিফিক হচ্ছে একেবারে বাসা নাম্বার বলে দেওয়াটা কারোর জন্য ইজি হবে। তাহলে এখানে বংশকোষের কার্যাবলী নিয়ন্ত্রণ করে কোনটা? জিন হচ্ছে একেবারে স্পেসিফিক আনসার। জিন না থাকলে সেক্ষেত্রে ডিএনএ, ডিএনএ না থাকলে ক্রোমোজোম, ক্রোমোজোম না থাকলে সেক্ষেত্রে হচ্ছে নিউক্লিয়াস। আমরা এই অপশনগুলো দেখার চেষ্টা করব। ওকে, কোষের সকল কার্যাবলী নিয়ন্ত্রণ করে কোনটা? কোষের সকল কার্যাবলী রাইবোজোম প্রোটিন সংশ্লেষণ করে, তাহলে এটা করে না। প্লাস্টিড খাদ্য তৈরি, মাইটোকন্ড্রিয়া শক্তি উৎপাদন, তাহলে নিউক্লিয়াস হচ্ছে এখানে অ্যান্সার। এর পরবর্তী কোয়েশ্চেনের মধ্যে আসো, ঝিল্লিবিহীন সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, ইম্পর্টেন্ট। ঝিল্লিবিহীন সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, অঙ্গাণু সাইটোপ্লাজমীয় অঙ্গাণুকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি ঝিল্লির ভিত্তিতে। সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, সাইটোপ্লাজমীয় অঙ্গাণুর মধ্যে আছে হচ্ছে ঝিল্লিবদ্ধ আর একটা হচ্ছে ঝিল্লিবিহীন। একটা আছে হচ্ছে ঝিল্লিবদ্ধ, ঝিল্লিবদ্ধ আছে হচ্ছে তোমার ঝিল্লিবিহীন, ঝিল্লিবিহীন। ঝিল্লিবদ্ধ আছে হচ্ছে ঝিল্লিবিহীন। লেখা না বুঝলে বলিও, জিল্লা লিখতেছি আল্লাহ। ঝিল্লিবিহীন। আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শুনলে হবে। আমার লেখা যদি নাও বোঝো, কথা দিয়ে লেখাটা লিখতে পারবা, কিন্তু এখানে সুন্দর করে লিখতে গেলে ভিডিও অনেক বেশি সময় ধরে, লম্বা সময় ধরে নিতে হবে। ঝিল্লিবিহীন, ঝিল্লিবিহীন মনে রাখতে পারো মামাই সেরা। তোমাদের বই অনুযায়ী মনে রাখো মামাই সেরা। প্রথম মামা সেরা লেখার দরকার না, মামাই সেরা, মামাই সেরা। তাহলে মামাই দিয়ে মাইক্রোটিউবিউল, মাইক্রোটিউবিউল আছে হচ্ছে মাইক্রোফিলামেন্ট, মাইক্রোফিলামেন্ট আছে হচ্ছে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। এরপরে হচ্ছে সেন্ট্রিওল বা সেন্ট্রোজোম, সেন্ট্রিওল, সেন্ট্রোজোম, সেন্ট্রিওল বা সেন্ট্রোজোম। তারপর হচ্ছে রাইবোসোম, রাইবোসোম। কোয়েশ্চেনটা তাহলে এগুলো হচ্ছে ঝিল্লিবিহীন। এগুলো বাদ দিয়ে যারা আছে তারা ঝিল্লিবদ্ধ। ঝিল্লিবদ্ধের মধ্যে আবার একস্তরী আছে, দ্বিস্তরী আছে। তোমরা ঝিল্লিবিহীনগুলো আপাতত মনে রাখো, মাইক্রোটিউবিউল, মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। সরি, আচ্ছা আমাকে বলো তো ঝিল্লিবিহীনের মধ্যে, ঝিল্লিবিহীন সাইটোপ্লাজমীয় অঙ্গাণুর মধ্যে আমরা যে বলতেছি মাইক্রোটিউবিউল, মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, মাইক্রোটিউবিউল, মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, তিনটাকে একত্রে কী বলা হয়? আমরা একটু আগে বলে আসছিলাম মাইক্রোটিউবিউল, মাইক্রোফিলামেন্ট, মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। এদেরকে বলা হচ্ছে কোষ কঙ্কাল বা সাইটোস্কেলিটন। আর আছে হচ্ছে সেন্ট্রিওল এবং রাইবোজোম, এরা ঝিল্লিবিহীন। আর বাকি আছে যারা, তারা হচ্ছে ঝিল্লিবদ্ধ। এর মধ্যে আবার একস্তরী আছে, দ্বিস্তরী আছে। কোয়েশ্চেনটা হচ্ছে ঝিল্লিবিহীন সাইটোপ্লাজমীয় অঙ্গাণু কোনটা? আমরা এখানে যে ঝিল্লিবিহীন পড়ছি, কিন্তু আমরা পড়ছি ঝিল্লিবিহীন। ওইখানে কে আছে? রাইবোজোমকে আমরা নিচে দেখতে পাচ্ছি, রাইবোজোম। তাহলে অ্যান্সার হবে রাইবোজোম। লাইসোজোমও না, গোলজি বস্তুও না, কোষ গহ্বরও না। তাহলে এখানে অ্যান্সার কি? রাইবোজোম। লাইসোজোমের সাথে, লাইসোজোমের সাথে নিচের কোনটির কার্যগত মিল রয়েছে? কোয়েশ্চেনটা খুবই সুন্দর কোয়েশ্চেন। সুন্দর কোয়েশ্চেন বলার কারণ হচ্ছে কোয়েশ্চেনটা বুঝতেই তোমার অনেকক্ষণ লাগতে পারে। লাইসোজোমের সাথে কার্যত মিল, কার্যত মিল আছে কোনটার? কোনটার মিল আছে? লাইসোজোমের সাথে কার্যত মিল স্নায়ুকোষ, জননকোষ, অস্থিকোষ, লসিকা। অঙ্গাণু যদি খুঁজি তাহলে এখানে কোনোটার সাথে আমি মিল খুঁজে পাচ্ছি না ঠিকঠাক মতো। কিন্তু এখানে সুন্দর কোয়েশ্চেনটা হচ্ছে এটা লসিকার সাথে মিল কেমনে? লসিকার মধ্যেও কোষকে ধ্বংস করার মতো বা হচ্ছে একটা প্রতিরোধী ক্ষমতা আছে, মানে কোষকে রক্ষা করার জন্য। আমরা জানি লাইসোজোমের কাজ কি? জীবাণুর হাত থেকে কোষকে রক্ষা করা, জীবাণুর হাত থেকে কোষকে রক্ষা করা লাইসোজোমের কাজ। লসিকার মধ্যেও শ্বেত রক্তকণিকার কিছু কোষ থাকে, লিম্ফোসাইট জাতীয় কণিকা, লিম্ফোসাইট কণিকা থাকার কারণে সেই কোষকে বিভিন্ন ধরনের আঘাত থেকে রক্ষা করতে পারে বা কোষকে প্রতিরক্ষা দান করতে পারে। ওই প্রতিরক্ষা দানের সাথেই মিল আছে। লাইসোজোমের কাজও প্রতিরক্ষা দান করা, লসিকার কাজেরও প্রতিরক্ষা দানে সহায়তা করে, প্রতিরক্ষা। ওই প্রতিরক্ষা দেখে এটার সাথেই মিল পড়ে, লসিকা। তাহলে কোয়েশ্চেনটা আসছে রাজশাহী বোর্ড 21-এর কোয়েশ্চেন। কোয়েশ্চেনটা সুন্দর, খুবই সুন্দর। লসিকার কাজ পড়লেই দেখবা এখানের মধ্যে হচ্ছে তোমার শ্বেত প্রতিরক্ষাকারী কিছু কোষের কারণে সেটা হচ্ছে আমরা বলতে পারি এটা লাইসোজোমের সাথে লসিকার মিলই সবচেয়ে বেশি পাওয়া যাবে, কার্যগত মিল, কাজের দিক থেকে মিল। খুবই সুন্দর কোয়েশ্চেন। আমার কোয়েশ্চেনটা খুবই ভালো লাগছে, কারণ তুমি এটা খুঁজে বের করতে অনেক ঘন্টা সময় লাগবে। এর পরবর্তী কোয়েশ্চেন আসো, নিচের কোন উদ্ভিদে ফ্লোয়েম প্যারেনকাইমা অনুপস্থিত? নিচের কোন উদ্ভিদে ফ্লোয়েম প্যারেনকাইমা অনুপস্থিত? দেখো ফ্লোয়েম প্যারেনকাইমা এখন আমাদের জানতে হবে এটা কোথায় উপস্থিত থাকে, কোথায় অনুপস্থিত থাকে। ফ্লোয়েম প্যারেনকাইমা হচ্ছে তোমার একবীজপত্রীতে অনুপস্থিত থাকে। একবীজপত্রী, একবীজপত্রী।
এখানের মধ্যে নিটাম, নগ্নবীজি, তারপর হচ্ছে সাইকাস, পায়নাস, এগুলা দেখবা, এগুলা বইয়ের উদাহরণের মধ্যে আছে। এখানে কোথায় অনুপস্থিত থাকে এটা মনে রাখো, অনুপস্থিত থাকে হচ্ছে এটা হচ্ছে একবীজপত্রীতে। তাহলে এখানে যে সুপারির উদাহরণ দেওয়া, সুপারি হচ্ছে একবীজপত্রী, ওই হিসেবে সুপারিটাই হচ্ছে অ্যান্সার। পায়নাস, সাইকাস, পায়নাস কোনটা কিসের মধ্যে, সাইকাস কিসের মধ্যে, পায়নাস কিসের মধ্যে, নগ্নবীজি, তারপর হচ্ছে নিটাম, নগ্নবীজির ব্যতিক্রম কোনটা আছে, উদাহরণগুলো একটু পড়ে নিবা। রাজশাহী বোর্ড 21-এর কোয়েশ্চেন। এরপরের কোয়েশ্চেনটাতে আসো, নিচের কোন প্রাণীতে ট্রানজিশনাল টিস্যু অনুপস্থিত? ট্রানজিশনাল টিস্যু, ট্রানজিশনাল যারা হচ্ছে স্তরের উপর ভিত্তি করে, আমরা এটাকে বলতেছি প্রথমত হচ্ছে স্ট্রেটিফাইড, স্ট্রেটিফাইড স্তরীভূত, তারপর হচ্ছে সিওডো স্ট্রেটিফাইড, ওইখানের মধ্যে দেখবো হচ্ছে ট্রানজিশনাল টিস্যু। ওকে, ট্রানজিশনাল টিস্যু অনুপস্থিত। ট্রানজিশনাল টিস্যু উপস্থিত থাকে কোথায়? মেরুদণ্ডী প্রাণীর ত্বকের মধ্যে ট্রানজিশনাল টিস্যুটা উপস্থিত থাকে। এখন আমি এখানে আগে মেরুদণ্ডী প্রাণী আছে কিনা সেটা দেখি। ব্যাং, মেরুদণ্ডী, মেরুদণ্ডের মধ্যে কিসের মধ্যে পড়তেছে? মেরুদণ্ডী মানে কি? কর্ডাটা, কর্ডাটার মধ্যে ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, বার্টিব্রাটা। বার্টিব্রাটার মধ্যে আবার আছে হচ্ছে সাইক্লোস্টোমাটা, ন্যাথোস্টোমাটা। তোমাদের বইয়াতে কিছু নাই। ন্যাথোস্টোমাটার মধ্যে আবার 7টা ক্লাস, 7টা ক্লাসটা হয়তো শুনছো, কন্ড্রিকটিস, অ্যাক্টিনোপটেরিজি, সার্কোপটেরিজি। এরপরে আছে হচ্ছে তোমার অ্যাম্পিবিয়া, রেপটিলিয়া, মামালিয়া, অ্যাবিস বা পক্কিকুল। ব্যাং, ব্যাং কিসের মধ্যে পড়ে? অ্যাম্পিবিয়ার মধ্যে পড়ে, তাহলে এটা মেরুদণ্ডী। প্রথমত মেরুদণ্ডী। কুমির, সেটাও মেরুদণ্ডী, সরীসৃপের মধ্যে যাচ্ছে। উট পাখি, পাখি, এটাও মেরুদণ্ডী। তাহলে অনুপস্থিত হলে অ্যান্সারটা আমার মতে এটা হওয়া দরকার হচ্ছে কেঁচো, কেঁচোই হওয়া দরকার। কারণ কেঁচো কোন পর্বের প্রাণী? কেঁচো হচ্ছে অ্যানেলিডা পর্বের প্রাণী, অ্যানেলিডা, অ্যানেলিডা। তাহলে এরা হচ্ছে সবাই মেরুদণ্ডী, কিন্তু এটা হচ্ছে মেরুদণ্ডী না। ওই হিসাবে এখানে অ্যান্সার হচ্ছে হওয়া দরকার কেঁচো। দেখে নিও অ্যান্সার কি। রাজশাহী বোর্ড 21। নিচের কোনটিতে স্টোন সেল বিদ্যমান? স্টোন সেল বিদ্যমানের মধ্যে আসো। এর পরবর্তী কোয়েশ্চেন, কিসের মধ্যে স্টোন সেল? স্টোন সেলটা আমরা কোথায় পাই? প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। স্ক্লেরেনকাইমার মধ্যে আসে হচ্ছে স্ক্লেরাইট এবং ফাইবার এবং স্ক্লেরাইট। দেখবা নগ্ন বীজের মধ্যে, নগ্ন বীজির মধ্যে এটা উপস্থিত থাকে, নগ্ন বীজি। তাহলে সাইকাস, সাইকাস এটা হচ্ছে একটা নগ্ন বীজি, নগ্ন বীজি। কোথায় উপস্থিত থাকে? আবৃত বীজি, নগ্ন বীজি, দ্বিবীজপত্রী কোথায় কোথায় থাকে এগুলো দেখবা। তাহলে সাইকাস এগুলো নগ্ন বীজির মধ্যে থাকে। আমাদের সিকিউ ক্লাস করলে কোথায় থাকে এটা আশা করি বুঝতে পারছো, বা সিকিউ ক্লাস করলে এটা তোমাদের ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এখানে আমরা মোটামুটি যদি এখন সবগুলো নিয়ে আবৃত বীজি, নগ্ন বীজি, ওইটা ক্লাসটা অনেক বেশি লেন্দি হবে। তারপরেও যদি তোমাদের কোনো স্পেসিফিক টপিকে যদি কোনো প্রবলেম থাকে সেটা আমাদের কমেন্টে জানাবা, আমরা চেষ্টা করবো ওই টপিকের আরও ডিটেলস ক্লাস নেওয়ার জন্য। ওকে, পরবর্তী কোয়েশ্চেন আসো। ছত্রাকের কোষ প্রাচীর কোনটি দ্বারা গঠিত? এটা বাচ্চারাও পারে। ছত্রাকের কোষ প্রাচীর কাইটিন দ্বারা নির্মিত। এটা মুখস্থই রাখবা, এটা প্রথম অধ্যায়, দ্বিতীয় সব অধ্যায়ের সাথে এটা কেন আসে আল্লাহ ভালো জানে। এটা 9-এ, 10-এ, তারপর হচ্ছে তোমার ইন্টারে, মেডিকেল ভর্তি পরীক্ষায়, সব পরীক্ষাতে এটা আসে। ছত্রাকের কোষ প্রাচীর কাইটিন নির্মিত। কাইটিনটা হচ্ছে একটা পলিস্যাকারাইড। পরবর্তী কোয়েশ্চেন, কোন টিস্যুর মাতৃকা, কোন টিস্যুতে মাতৃকা প্রায় অনুপস্থিত? দেখি এই কোয়েশ্চেনটা পারো কিনা, চেষ্টা করো তো। কোন টিস্যুতে মাতৃকা প্রায় অনুপস্থিত? আবরণী টিস্যু, পেশি টিস্যু, স্নায়ু টিস্যু, কোনটার মধ্যে মাতৃকা প্রায় অনুপস্থিত থাকে? স্নায়ু টিস্যু, মাতৃকা অবশ্যই থাকবে। আবরণ টিস্যু আছে, যোজক টিস্যু আছে। তাহলে পেশি টিস্যুতে কোনো মাতৃকা তরল পদার্থ থাকে না পেশি টিস্যুর মধ্যে। রাজশাহী বোর্ড 21। এর পরবর্তী কোয়েশ্চেন আসো। নিচের কোনটি রেচনতন্ত্রের অঙ্গ? রেচনতন্ত্র, রেচনতন্ত্রের অঙ্গ এই অধ্যায়ের লাস্ট পার্টের অংশ এইখান থেকে। কোয়েশ্চেনটা এইরকম কোয়েশ্চেন আমরা একটু আগে পড়ে আসছি। তাহলে এটা গলবিল কি হবে? হবে না। রেকটাম, কি মনে হয় রেকটাম হবে? ল্যারিংস হবে? ইউরেথ্রা, যে মূত্রটাকে থ্রু করতেছে, আমরা বলছিলাম ইউরেথ্রা, মূত্রনালী। কোয়েশ্চেনটা অন্যভাবে আসছিল। মূত্রনালী, ইউরেথ্রা কিসের অংশ সেটা ছিল, তাহলে এটা কিসের অংশ? রেচনতন্ত্রের অংশ। পরবর্তী কোয়েশ্চেন, নিচের কোনটির সাহায্যে পার্শ্ববর্তী কোষগুলো যোগাযোগ রক্ষা হয়? ইম্পর্টেন্ট, প্লাজমোডেসমাটা। পাশাপাশি কোষের কোষ প্রাচীর মনে করো না, মুছতে গেলে পুরোটাই মুছে যাচ্ছে। পাশাপাশি কোষের কোষ প্রাচীর, কোষ প্রাচীরের মধ্যে কিছু সূক্ষ্ম নালী পাওয়া যায়। মনে করো এটা একটা কোষের নালী, অনেক বড় হয়ে গেছে রে। প্লাজমোডেসমাটা, প্লাজমোডেসমাটা বা আণুবীক্ষণিক নালী, আণুবীক্ষণিক নালী।
আণবিক নালী পাইছে, একটা লিখতে গেলে আরেকটা আসতেছে, মুছতে গেলে আবার ডাবল হয়ে যাচ্ছে। আণবিক নালী, এটার মধ্যে পানি এবং খনিজ লবণ পরিবাহিত। সংজ্ঞাটা একটু বলি, পাশাপাশি কোষ প্রাচীরের কোপের সূক্ষ্ম ছিদ্র, পাশাপাশি কোষ প্রাচীরের কোপের সূক্ষ্ম ছিদ্র পরস্পরের সাথে যুক্ত হয়ে যে আণবিক কণিক নালীর সৃষ্টি করে সেটাকে বলা হচ্ছে প্লাজমোডেসমাটা। প্লাজমোডেসমাটার মধ্য দিয়ে পানি এবং খনিজ লবণ পরিবাহিত হয়। তাহলে প্লাজমোডেসমাটার মধ্য দিয়ে পানি এবং খনিজ লবণ পরিবাহিত হয়। পরবর্তী কোয়েশ্চেন আমরা যাই। লাউ গাছ দৃঢ়তা, লাউ, কোমড়া, দণ্ডকলস এগুলা দেখবা। লাউ গাছে দৃঢ়তা প্রদান করে কার কাজ? লাউ গাছ। লাউ গাছ আমরা বলে আসছি, লাউ, কোমড়া, তারপর হচ্ছে দণ্ডকলস, সেগুলো দৃঢ়তা প্রদান করে হচ্ছে কোলেনকাইমা। প্যারেনকাইমার কাজ কি বলছিলাম? গপসপ, গঠন করা, প্রস্তুত করা, পরিবহন করা, গপসপ, পরিবহন, সঞ্চয়, প্রস্তুত, সঞ্চয়, পরিবহন। ফাইবারের কি কাজ করে, স্ক্লেরাইড কি কাজ করে একটু দেখে নিবা, কোনটাকে স্টোন সেল বলা হয়, ইম্পর্টেন্ট। তাহলে এখানে লাউ গাছের দৃঢ়তা প্রদান করে কোলেনকাইমার কাজ। এর পরবর্তী কোয়েশ্চেন আসে, আমাদের ত্বক কোন ধরনের আবরণ টিস্যুর উদাহরণ? আমাদের ত্বক একটু আগে পড়ছে, আমাদের ত্বক কোন টিস্যুর মধ্যে পড়বে? স্টেডিফাইড, স্টেডিফাইড আবরণ টিস্যু। আমাদের ত্বক কোন টিস্যুর? স্টেডিফাইডের মধ্যে স্টেডিফাইড, সিওডি স্টেডিফাইড অনেকগুলাই আছে, তাহলে স্টেডিফাইড বা স্তরীভূত। তাহলে আমাদের ত্বক কোন টিস্যুর উদাহরণ? বা মেরুদণ্ডী প্রাণীর ত্বকের মধ্যে আমরা পড়ে আসছিলাম স্তরীভূত, স্টেডিফাইড আবরণ টিস্যুর উদাহরণ। বিশেষ করে এইটুকু অংশগুলো যে কোয়েশ্চেনগুলো বারবার আসছে এগুলো একটু সলভ করিও। আমরা এখানে ইম্পর্টেন্টগুলাই তুলে নিয়ে আসছি, এর বাইরেও আরও হাজার হাজার এমসিকিউ পাবা, কিন্তু এইগুলা করলে তোমার মোটামুটি আশা করা যায় এর বাইরে না আসার চান্সই বেশি, বা এইগুলা থেকেই আসবে। চট্টগ্রাম বোর্ড 21-এর কোয়েশ্চেন। তাহলে আমাদের ত্বক হচ্ছে স্টেডিফাইড আবরণ টিস্যুর উদাহরণ। এরপর আসে হচ্ছে তরল যোজক টিস্যু। তরল যোজক টিস্যু কী প্রকার? রক্ত এবং লসিকা। তরল যোজক টিস্যু দুই প্রকার, তরল যোজক টিস্যুর মধ্যে আছে হচ্ছে রক্ত এবং লসিকা। তারপরে কোয়েশ্চেন, ল্যারিংস কোন তন্ত্রের অংশ? বলো তো ল্যারিংস কোন তন্ত্রের অংশ হইতে পারে? ল্যারিংস কোন তন্ত্রের অংশ? ল্যারিংস মানে ষড়যন্ত্র, তাহলে ষড়যন্ত্র এগুলো, ল্যারিংস ষড়যন্ত্র, এগুলো কিসের অংশ? ষড়যন্ত্র, নট ষড়যন্ত্র। ষড়যন্ত্র কার অংশ? তাহলে ষড়যন্ত্র এগুলো হচ্ছে শ্বসনতন্ত্রের অংশ। পরবর্তী কোয়েশ্চেন, স্কোয়ামাস আবরণী টিস্যু কোনটা? স্কোয়ামাস আবরণী, স্কোয়ামাস আবরণী আমরা বলছিলাম স্কোয়ামাস আবরণী কোথায় থাকবে? যেখানে হচ্ছে তোমার ছাকতে হবে, কোনো কিছুকে ছেঁকে ছেঁকে নিতে হবে। এটা আমাদের পাওয়া যায় বৃক্কের বোমান্স ক্যাপসুলের মধ্যে। বৃক্কের বোমান্স ক্যাপসুল, বৃক্কের এই যে পেয়ালার মতো যে অংশ সেটাকে কি বলা হয়? বোমান্স ক্যাপসুল। বোমান্স ক্যাপসুলের মধ্যে এইখানের মধ্যেই থাকবে হচ্ছে স্কোয়ামাস আবরণী টিস্যু। গ্লোমেরুলাস, বোমান্স ক্যাপসুল, আচ্ছা, বৃক্কের বোমান্স ক্যাপসুলের মধ্যে এটা পাওয়া যাবে, যেখানে ছাঁকনির মতো এটা কাজ করবে। পরবর্তী কোয়েশ্চেন, জলজ উদ্ভিদের বায়ুকোটরি। জলজ উদ্ভিদের মধ্যে বায়ু মানে ইয়ার, যে বাতাসকে ধারণ করতেছে, ইয়ার, তাহলে ইয়ার যেখানে ধারণ করতেছে বা বাতাসটাকে যে ধারণ করতেছে সেটা নামের সাথে মিল, সেটাকে বলা হচ্ছে অ্যারেনকাইমা। কোলেনকাইমা কি, স্ক্লেনকাইমা কি, ক্লোরেনকাইমা কি? বলো তো ক্লোরেনকাইমা কি? ক্লোরেনকাইমাটা কি? ক্লোরেনকাইমার সংজ্ঞা পড়বা। ক্লোরেনকাইমা কি? ক্লোরোফিল ধারণকারী যে প্যারেনকাইমা টিস্যু। আচ্ছা, এর পরবর্তী এতে আসো, গোলজি বস্তুর কাজ কি? গোলজি বস্তুর কাজ কোনটা? গোলজি বস্তু কোন কাজ করে? শর্করা সঞ্চয় না, শর্করা সঞ্চয় তো করে না। প্রোটিন সঞ্চয়ও করে না। তারপর হচ্ছে জীবাণুধ্বংস। জীবাণুধ্বংস কি করে? জীবাণুধ্বংস তো করে হচ্ছে লাইসোসোম, তাহলে জীবাণুধ্বংস করে না। হরমোন নিঃসরণে এই কাজটা করে গোলজি বস্তু, হরমোন নিঃসরণ করে। এর পরবর্তী কোয়েশ্চেন, নিউক্লিয়াস অনুপস্থিত কোনটিতে? নিউক্লিয়াস অনুপস্থিত পরিণত সিপ কোষের মধ্যে কোনো নিউক্লিয়াস থাকে না। এটা তোমরা অনেকেই বা ছোটোবেলা থেকে পড়ে আসতেছো, কোথায় কোথায় নিউক্লিয়াস থাকে না। ল্যান্সের মধ্যে থাকে না, লোহিত রক্তকণিকার পরিণত লোহিত রক্তকণিকা এবং পরিণত সিপ কোষের মধ্যে নিউক্লিয়াস থাকে না। তাহলে সিপ কোষের মধ্যে কোথায় নিউক্লিয়াস অনুপস্থিত, সিপ কোষের মধ্যে থাকে না। সিপ কোষ, নিউক্লিয়াস। সিপ কোষটা কি? প্যারেনকাইমার, ফ্লোয়েমের মধ্যে কি কি ছিল? ট্রাকিট, ভেসেল, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার। সিপ কোষটা কোথায় পড়ছো? সিপনল, সিপকোষ। ফ্লোয়েমের মধ্যে ছিল সিপনল, সিপকোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম ফাইবার। আর জাইলেমের মধ্যে কি পড়ছো? জাইলেমের মধ্যে ট্রাকিট, ভেসেল, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার। ওকে, এর পরবর্তী কোয়েশ্চেন আসো, গম গাছের নিচের কোনটা অনুপস্থিত থাকে? গম গাছ। এখন গম গাছ কি সেগুলো তোমাকে বুঝতে হবে। গম গাছের মধ্যে কোনটা অনুপস্থিত থাকে? গম গাছের মধ্যে কোনটা অনুপস্থিত থাকবে?
কি মনে হয় তোমাদের গম গাছের মধ্যে? গম 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 একবীজপত্রী নাকি দ্বিবীজপত্রী ফ্লোয়েম প্যারেনকাইমা অনুপস্থিত। জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার, ফ্লোয়েম ফাইবার। তাহলে গম হচ্ছে একবীজপত্রী, তাহলে একবীজপত্রীর মধ্যে ফ্লোয়েম প্যারেনকাইমাটা অনুপস্থিত থাকে। এগুলোর ব্যবহারগুলো দেখবে কোথায় অনুপস্থিত থাকে, কোনটা মশবর্গীয়তে কোনটা ফার্নবর্গীয়তে, এগুলো দেখবা। তাহলে গম গাছে অনুপস্থিত থাকে হচ্ছে ফ্লোয়েম প্যারেনকাইমা, কারণ গমটা হচ্ছে একবীজপত্রী হওয়ার ওইটার কারণে একবীজপত্রীতে এটা অনুপস্থিত থাকে। স্বপ্নীল জীববিজ্ঞানের ইত্যাদি ভিডিও ক্লাসে 2টি কোষ অঙ্গাণু দেখলো। প্রথমটি রঞ্জক ধারণ করে, আর একটা হচ্ছে বংশগতীয় উপাদান। রঞ্জক ধারণ করে মানে কি হবে? প্লাস্টিডি হবে। বংশগতীয় উপাদান ধারণ করে, তাহলে নিউক্লিয়াস হইতে পারে। আমরা তারপরেও দেখি অঙ্গাণু দুইটার ক্ষেত্রে কোনটা সঠিক। তাহলে অঙ্গাণু দুইটার ক্ষেত্রে কোনটা সঠিক এটা জিজ্ঞেস করতেছে। অঙ্গাণু দুইটার ক্ষেত্রে কোনটা সঠিক? প্রোটিন সংশ্লেষণ, দুইটা তার প্রোটিন সংশ্লেষণ অংশ নেবে না। নাইট্রোজেন বেসও বিদ্যমান না, উভয়ের আবরণী রন্ধ্রযুক্ত, এটাও না। দ্বিস্তরী আবরণ দ্বারা আবৃত, তারা দ্বিস্তরী, দুইটাই দ্বিস্তরী আবরণ দ্বারা আবৃত। মাইটোকন্ড্রিয়া এবং নিউক্লিয়াসের কথা বলা হচ্ছে, প্লাস্টিড এবং নিউক্লিয়াসের কথা, দুইটাই হচ্ছে কেমন? দ্বিস্তরী আবরণ দ্বারা আবৃত থাকে। পরবর্তী কোয়েশ্চেনের মধ্যে আসো। চ্যাপ্টার 2 অনেক বড় একটা অধ্যায়, হিউজ কোয়েশ্চেন এইখানে। তারপরে এইখানে মানে এতগুলো কোয়েশ্চেন একসাথে ডিটেলসে আলোচনা করা তোমরা নিজেরাই দেখবা না, কিছুক্ষণ পরে আমাকে গালিগালাজ করার মতো। পানি এবং খনিজ লবণ পরিবহন অধিক ভূমিকা রাখে কোনটা? পানি এবং খনিজ লবণ পরিবহন অধিক ভূমিকা রাখে কোনটা? পানি এবং খনিজ লবণ। ট্রাকিট, সিটকোষ আসছে উদ্দীপকে, হ্যাঁ বরিশাল বোর্ড 21-এ সিপকোষকে হয়তো সিটকোষ লিখছে। ভেসেল, তাহলে ভেসেলটা কি? ট্রাকিট, ভেসেল, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার। তাহলে ট্রাকিটটা কি? জাইলেমের কোষ। সিপকোষ যেহেতু লিখছে, সিপকোষ। পানি এবং খনিজ লবণ পরিবহন অধিক ভূমিকা রাখে। ভেসেলটা কার কোষ? ট্রাকিট, ভেসেল, এটাও হচ্ছে জাইলেমের কোষ। ট্রাকিট জাইলেমের কোষ। সঙ্গী কোষ সিপনল, এটা হচ্ছে ফ্লোয়েমের কোষ। তাহলে আমরা যদি এটাকে সিপ কোষও ধরে নিই, এটা ফ্লোয়েমের কোষ। পানি এবং খনিজ লবণ পরিবহন করা মানে নিচের জিনিসগুলোকে উপরে নিয়ে যাওয়া। ঊর্ধ্বারোহণের কাজটা করা হচ্ছে জাইলেম। জাইলেমের কোষ আমরা দেখতে পাচ্ছি হয় ট্রাকিট হবে, না হয় ভেসেল হবে। এর মধ্যে ভেসেলের কাজই হচ্ছে পানি এবং খনিজ লবণ অধিক ভূমিকা রাখে হচ্ছে ভেসেল কোষটা। জাইলেমের কাজ হচ্ছে মাটি থেকে পানি এবং খনিজ লবণগুলোকে উপরে তোলা, মানে ঊর্ধ্বারোহণের কাজ করা। আর ফ্লোয়েমের কাজ হচ্ছে অবরোহণ বা নিম্নারোহণের কাজ করে। উপরে যে খাদ্য প্রস্তুত হবে সেটাকে নিচে সাপ্লাই দেওয়া। তাহলে এখানে অ্যান্সারটা হচ্ছে ভেসেল। এর পরবর্তী কোয়েশ্চেনে আসো। কোনটি সংকোচন এবং প্রসারণশীল টিস্যু? তাহলে এটা আর কি হবে? স্নায়ু টিস্যু না, যোজক টিস্যু না, আবরণ টিস্যু না, অ্যান্সার হচ্ছে পেশি টিস্যু। এগুলো হচ্ছে সংকোচন প্রসারণশীল টিস্যু। আমরা একটু দ্রুত যাওয়ার চেষ্টা করি। দেখো ক্রোমোপ্লাস্ট কি খাদ্য তৈরি করে? ক্রোমোপ্লাস্ট আর খাদ্য তৈরি করে না, ক্লোরোপ্লাস্ট খাদ্য তৈরি। তাহলে এটা অ্যান্সার না। গাজরের মূলে পাওয়া যায়, পরাগায়নে সাহায্য করে। তাহলে 1 এবং 3, 1 এবং 3 হচ্ছে অ্যান্সার। পরবর্তী কোয়েশ্চেন দেখো, নিচের কোনটা ফ্লোয়েম টিস্যুর কোষ? ফ্লোয়েম টিস্যুর কোষ আছে কয়টা? 4টা। কি কি? ফ্লোয়েম টিস্যু, সিপনল, সিপকোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম ফাইবার। সিপনল, সিপকোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম ফাইবার। নিচের কোনটা ফ্লোয়েম টিস্যুর কোষ? তাহলে ফ্লোয়েম টিস্যুর কোষ আমরা দেখি এখানে। ভেসেল হচ্ছে জাইলেমের কোষ, ট্রাকিট জাইলেমের কোষ, কোলেনকাইমা তো সরল টিস্যুর। তাহলে সিপকোষ। 53 নম্বরের অ্যান্সার হচ্ছে সিপকোষ। এরপরে কোয়েশ্চেন, অক্সিজোম ধারণকারী অক্সিসোম মাইটোকন্ড্রিয়ার মধ্যে যে ক্রিস্টি থাকে, ক্রিস্টির গায়ের মধ্যে, মাইটোকন্ড্রিয়ার মধ্যে যে এখানের মধ্যে ক্রিস্টি থাকে, ক্রিস্টির গায়ের মধ্যে যে ক্ষুদ্র ক্ষুদ্র যে অংশগুলো অক্সিজেন ধারণ করে, যে ক্ষুদ্র বস্তু অঙ্গাণু, তাহলে এগুলো হচ্ছে অক্সিসোম। তাহলে অক্সিজেন ধারণকারী অঙ্গাণু মানে মাইটোকন্ড্রিয়ার কথাই বলা হচ্ছে। মাইটোকন্ড্রিয়া কী কাজ করে, কোন প্রক্রিয়ায় অংশ নেয়? এটা কি অবিষ্টপন প্রক্রিয়া না, ইমবাইবেশন না, সালোক সংশ্লেষণ সহায়তা করতেছে কে? সহায়তা করে প্লাস্টিড। তাহলে এটার কাজ হচ্ছে শ্বসনে সহায়তা করে। আমরা পড়ে এসেছিলাম সবাত শ্বসনের 3টা ধাপই কিন্তু এখানে সম্পন্ন হচ্ছে। তাহলে শ্বসন প্রক্রিয়াটাই হবে অ্যান্সার। ওকে, এর পরবর্তী কোয়েশ্চেন, ক্লাস অনেক লেন্দি হয়ে যাচ্ছে। এরপরের কোয়েশ্চেন আসো হচ্ছে চিত্র ওয়াই মানে প্লাস্টিড পি অংশে কোনটি ঘটে? পি অংশ মানে গ্রানামকে এখানে চিহ্নিত করছে। এখানের মধ্যে কোনটা কি হচ্ছে জিজ্ঞেস করতেছে। এখানে কি হয় আসলে বলো তো? এখানে কি হয়? কার্বন ডাই অক্সাইড গৃহীত হয়। কেমনে কার্বন ডাই অক্সাইড গৃহীত হবে? সূর্যালোক আবদ্ধ হয়,
উৎসেচক তৈরি হয় না, খাদ্যবস্তু সঞ্চিত হয় সেটাও না, তাহলে এখানের মধ্যে এটাই হচ্ছে অ্যান্সার, সূর্যালোক আবদ্ধ হবে। সূর্যালোককে ধারণ করতেছে বা সৌরশক্তিকে এখানে রাসায়নিক শক্তিতে রূপান্তর করবে, সূর্যালোককে আবদ্ধ করে খাদ্য তৈরিতে সহায়তা করবে। পরবর্তী কোয়েশ্চেন, নিচের কোনটা স্মৃতি সংরক্ষণে সাহায্য করে? তাহলে স্মৃতি সংরক্ষণে সাহায্য করবে কোনটা? যোজক টিস্যু, তো স্মৃতির সাথে তার সম্পর্ক হয় না। আবরণ টিস্যু এগুলো সম্পর্ক, পেশি টিস্যু। অ্যান্সার দেখে বলতে পারো স্নায়ু টিস্যু। 56 এরপরের কোয়েশ্চেন, কোন আবরণ টিস্যু ছাঁকনির মতো কাজ করে? আমরা এটা বলে আসতেছি, বৃক্কের বোমান্স ক্যাপসুলে যেটা থাকে ছাঁকনির মতো বা ছাঁকনির মতো কাজ করবে কোনটা? স্কোয়ামাস আবরণ টিস্যু, এটা ছাঁকনির মতো কাজ করে। পরবর্তী কোয়েশ্চেন, ব্যাকটেরিয়াতে কোন অঙ্গাণু উপস্থিত? আমরা এর প্রথম অধ্যায়ে বলছি ব্যাকটেরিয়া কিসের মধ্যে? মনেরা। মনেরা কোন রাজ্য? সুপার কিংডম কোনটা? মনেরা হচ্ছে প্রোক্যারিওটিক। তাহলে ব্যাকটেরিয়া দেখো, ব্যাকটেরিয়াতে কোন অঙ্গাণু উপস্থিত থাকে? তাহলে ব্যাকটেরিয়াতে কোন অঙ্গাণু? আমরা জানি যারা প্রোক্যারিওটিক তাদের মধ্যে একটা অঙ্গাণু থাকে রাইবোজোম। রাইবোজোমকে সার্বজনীন অঙ্গাণু বলা হয়। আদিকোষও থাকে, আদিকোষ প্রকৃত কোষ দুইটা কোষের মধ্যে বিদ্যমান, সেই জন্য এটাকে সার্বজনীন অঙ্গাণু বলা হয়। ওকে, পরবর্তী কোয়েশ্চেন, প্রকৃত কোষের ক্রোমোজোমে কোনটা থাকে? বই অনুযায়ী দেখবা, বইয়ের মধ্যে রিডিং পড়লেই বুঝবা প্রকৃত কোষের ক্রোমোজোমের মধ্যে কোনটা থাকে। ডিএনএ এবং হিস্টোন প্রোটিন প্রকৃত কোষের ক্রোমোজোমে থাকে। ডিএনএ এবং হিস্টোন প্রোটিন দুটোই থাকে, তাহলে অ্যান্সার হচ্ছে 2 এবং 3। পরবর্তী কোয়েশ্চেন আসো, মোলা মাটির নিচে হয় কোনো কারণে মাটির নিচে কোনো কারণে মাটির বাইরে বেরিয়ে এলে তার বর্ণের পরিবর্তন ঘটে। তাহলে এর বর্ণের পরিবর্তন ঘটে। উদ্দীপকের মূলটিতে কোনটার আধিক্য রয়েছে? মোলা বলছে নাকি মূল বলছে? আচ্ছা, মূল বললে সেখানে এর মধ্যে কোনটার আধিক্য থাকবে? লিওকোপ্লাস্ট। যেখানে সূর্যের আলো পৌঁছায় না সেখানের মধ্যে থাকে লিওকোপ্লাস্ট, তাহলে এখানে প্রাধান্য থাকবে কার? লিওকোপ্লাস্টের। এর পরবর্তী আর আছে স্টে উইথ ফিল সায়েন্স, মানে হচ্ছে আর নাই। তাহলে আমাদের আজাব একটু হলেও দূর হয়েছে। তাহলে একটু বলি, এই চ্যাপ্টারটা অনেক বড় একটা অধ্যায়, সিকিউ তো আসবেই এটা নিশ্চিত থাকতে পারো। সিকিউর জন্য অঙ্গাণুর একটা টপিক আছে, টিস্যুর একটা টপিক আছে। সো দুইটা টপিকের মধ্যে প্রথমেই বলছি ইম্পর্টেন্ট টপিকগুলো একটু ভালো মতো পড়বা। এই অধ্যায় থেকে যদি তুমি সিকিউ অ্যান্সার করতে পারো, নাম্বার আসার সম্ভাবনা অনেক বেশি থাকে। তুমি যদি চিত্রসহ এই অধ্যায়টা অ্যান্সার করতে পারো। সো সিকিউর জন্য এই চ্যাপ্টারটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এমসিকিউ হিউজ চ্যাপ্টার, আমরা ধৈর্য হারিয়ে ফেলি। আসলে আমি ক্লাস নিতে আমারও ধৈর্য চলে যাচ্ছিল, এতক্ষণ ক্লাস বাচ্চারা করবে কি না, তো এটার জন্য আমারও ধৈর্য কাজ করতেছে না। সো এই চ্যাপ্টারটা অনেক বড়, এখন এটা ধৈর্য নিয়ে একটু ক্লাসগুলো দেখবা। এখানে যেগুলো নিয়ে একটু আলোচনা করছি সেগুলো মনে রাখতে পারলে অনেক ভালো হয়। পরীক্ষাতে এই কোয়েশ্চেনগুলো বারবারই আসে। টিস্যুর অংশটা তোমাদের এমনিতে প্যাস লাগে। টিস্যু নিয়ে এখানে ডিটেলসে বললে মাথার উপর দিয়ে আরও অনেক কিছুই যাবে। যদি তোমাদের প্রবলেম থাকে কোনো স্পেসিফিক টপিকে, সেটা কমেন্টে জানাবা। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব এই টপিকগুলোর একেবারে ক্রিস্টাল ক্লিয়ার আইডিয়া দেওয়ার জন্য। আমাদের এমসিকিউ ক্লাস হওয়াতে আমরা একটু চেষ্টা করি হচ্ছে কম সময় যাতে বেশি এমসিকিউ সলভ করা যায়। ওকে, এতক্ষণ ধৈর্য ধরে ক্লাসটা করার জন্য সবাইকে অনেক বেশি ধন্যবাদ। আমাদের পরবর্তী ক্লাসগুলো আমরা ইউটিউবে আপলোড দিতে থাকবো, ততদিন ওয়েট করতেই থাকো। আর কোনো টপিকের যদি তোমাদের প্রবলেম থাকে সেটা আমাদের কমেন্টে জানাবা, আর আমাদের ক্লাসগুলো ছড়িয়ে দেওয়ার দায়িত্ব তোমাদের। ওকে, সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, টাটা।